Assalamu alaikum, everyone. Welcome to today's lecture 18 of History of English Literature 2 GED 2231 or GED 247. আমরা আমাদের অনেকগুলো লেকচার পার হয়ে অবশেষে চলে আসলাম পোস্ট মডার্নিজম। অলরেডি আমরা দুটো ক্লাস করে ফেলেছি। পোস্ট মডার্ন নিয়ে যে আমাদের প্রথম ক্লাসটা ছিল সেটা আমরা করেছিলাম শিরিন আফরোজ ম্যাডামের আর্টিকেলের উপর। এরপর গত ক্লাসে আমরা পড়লাম এমার রেজেই ওনার আর্টিকেল। আপনারা অনেকেই ভয় পাচ্ছেন পোস্ট মডার্নিজম, পোস্ট মডার্ন লিটারেচার সম্পর্কে। ভয় পাওয়ার কারণ নেই। আজকে আমরা তুলনামূলকভাবে সহজ একটা আর্টিকেল পড়বো এবং এই আর্টিকেলটা পড়ে আমরা শুধুমাত্র পোস্ট মডার্নিজম সম্পর্কেই আমাদের আইডিয়াটা পোক্ত হবে না, আমরা পোস্ট মডার্ন লিটারেচার সম্পর্কেও বেশ মোটামুটি একটা পরিষ্কার ধারণা পাবো আশা করি। আপনারা একটু ধৈর্য ধরে আজকের লেকচারটা অবশ্যই মন দিয়ে শুনবেন। আজকে আমরা যে আর্টিকেলটা দেখব, যেখান থেকে আমরা আজকে পড়াশোনা করছি, আর্টিকেলটার নাম হচ্ছে পোস্ট মডার্ন নভেলস অ্যান্ড নভেলিস্ট। পোস্ট মডার্ন উত্তর আধুনিক, পোস্ট মডার্ন নভেলস উত্তর আধুনিক উপন্যাস এবং উপন্যাসিক, তাদের সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আর্টিকেলটা লিখেছেন নাসরুল্লাহ মামরুল। এটা আপনারা এই যে এই ওয়েবসাইটে যেটা অ্যাড্রেস দেওয়া আছে literariness.org.cdn.ampproject.org, এখান থেকে আপনারা আর্টিকেলটা পাবেন। আর তাছাড়া এই আর্টিকেলটা আপনাদের গুগল ক্লাসরুমে, গুগল ড্রাইভে অ্যাভেলেবল থাকবে। আপনারা এটা মন দিয়ে পড়লে বেশ ভালো একটা আইডিয়া পাবেন পোস্ট মডার্নিজম, পোস্ট মডার্ন লিটারেচার সম্পর্কে। তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। আমরা আর্টিকেলটা একটু ভিন্নভাবে পড়বো। সচরাচর আমরা আর্টিকেল যেভাবে পড়ি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সিকোয়েন্স অনুযায়ী পড়ি। আমরা কি করব, আমরা প্রথমে ইন্ট্রোডাকশন পার্টটুকু পড়বো, তারপর আমরা চলে যাব হচ্ছে কনক্লুশন পার্টে। ইন্ট্রোডাকশন কনক্লুশন আগে পড়বো, তারপর আমরা যখন আইডিয়াটা ক্লিয়ার হবে পোস্ট মডার্নিজম, তখন আমরা ভেতরে যাব। ভেতরে আমরা পাবো যারা পোস্ট মডার্ন রাইটার্স, তাদের নাম, তাদের কাজগুলো, তাদের বিখ্যাত উপন্যাসগুলো এবং তাদের অবদান উত্তর আধুনিক ইংরেজি সাহিত্য, পোস্ট মডার্ন ইংলিশ লিটারেচারে তাদের অবদান সম্পর্কে আমরা জানতে পারবো। লেটস স্টার্ট। আইকনোক্লাস্টিক অ্যান্ড ইররেভারেন্ট। আইকনোক্লাস্টিক অ্যান্ড ইররেভারেন্ট এই দুটো শব্দকে আমরা প্রতিশব্দ, সিনোনিমাস বলতে পারি। এই দুটোর অর্থ প্রায় একই রকম। কি কি অর্থ হতে পারে? আইকনোক্লাস্টিক ইররেভারেন্ট শব্দটার অর্থ হচ্ছে, অনেক রকম অর্থ হতে পারে। বিদ্রোহী, বিপ্লবী, প্রথা বিরোধী, নাশকতাবাদী, ধ্বংসাত্মক মনোভাব, বিপ্লবী, এই ধরনের অর্থ আমরা পাবো আইকনোক্লাস্টিক ইররেভারেন্ট শব্দ দুটোর মধ্য থেকে। আর্টিকেলের শুরুতেই এই শব্দগুলো ব্যবহার হচ্ছে। বিদ্রোহী, বিপ্লবী, প্রথা বিরোধী, প্রথা ভেঙে দেয়া, এই দুটো শব্দ লেখা হচ্ছে কাকে উদ্দেশ্য করে? পোস্ট মডার্ন নভেলকে উদ্দেশ্য করে। মানে পোস্ট মডার্ন নভেল শুধুমাত্র নভেল না, পোস্ট মডার্ন লিটারেচারও যদি আমরা বলি, উত্তর আধুনিক ইংরেজি সাহিত্য, পোস্ট মডার্ন লিটারেচার, পোস্ট মডার্ন নভেল অথবা পোস্ট মডার্ন পোয়েম, ড্রামা, যাই বলেন না কেন, এগুলো হচ্ছে প্রচলিত প্রথা বিরোধী, বিপ্লবী, বিদ্রোহী মনোভাবী। এবং এই উপন্যাসগুলোতে আমরা অনেক নতুন ধরনের, অত্যন্ত নতুন পরীক্ষা নিরীক্ষা দেখা পায়। পোস্ট মডার্ন নভেল ইজ বাই ডেফিনেশন আ র্যাডিক্যাল এক্সপেরিমেন্ট। এটা অনেক যুগান্তকারী একটা পরীক্ষা। বড় ধরনের পরিবর্তন আসছে সাহিত্যে, অনেক বড় ধরনের পরিবর্তন, যেটা আমরা এতদিন কল্পনাও করতে পারিনি। রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন পিরিয়ড পার হয়ে আমরা যখন পোস্ট মডার্ন পিরিয়ডে আসছি, এটা একটা র্যাডিক্যাল, যুগান্তকারী এবং
প্রথা ভেঙে দেয়া, প্রচলিত প্রথা ভেঙে দেয়া একটা আয়োজন। এরপর আমরা একটু নিচে চলে যাই, বোল্ড করা সেন্টেন্স গুলো আমরা ফোকাস বেশি করব, বাকিটুকু আপনারা নিজে পড়বেন, আমি ফোকাস করব হচ্ছে বোল্ড করা অংশটুকু। তারপরের সেন্টেন্সটা আমরা পড়ি, ফর দ্য পোস্ট মডার্নিস্ট, যারা উত্তর আধুনিক সাহিত্যিক, যারা নিজেদেরকে উত্তর আধুনিক সাহিত্যিক বলে দাবি করেন, দ্য ওয়েল-ওয়ার্ন জনরা অফ নভেল ইজ ইনসাফিসিয়েন্ট, তাদের কাছে গতানুগতিক উপন্যাস লেখার যে টেকনিক, পদ্ধতি, প্রথা, ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত, যথেষ্ট না। মানে প্রচলিত উপন্যাস লেখার যে কায়দা কানুন পদ্ধতি, সেটা তাদের কাছে যথেষ্ট মনে হচ্ছে না। মানে এই কায়দা কানুনে বর্তমান যুগে উপন্যাস লেখা সম্ভব না, তারা আর একটু বেশি কিছু আশা করছেন। and no longer capable of conveying the imagination of the writer or the magnitude of historical events. নতুন সময়ের, নতুন যুগের নতুন সাহিত্য, পুরাতন আমলের নিয়ম কানুন দিয়ে তো লেখা সম্ভব না। নতুন সাহিত্য কি আর পুরাতন নিয়ম কানুন দিয়ে লেখা যায়? যায় না। যারা সাহিত্যিক তারা বলছেন, সাহিত্য মানেই হচ্ছে শিল্পীর কল্পনার বহিঃপ্রকাশ। শিল্পীর কল্পনার বহিঃপ্রকাশ। লিটারেচার মানে এখানে কনভেইং থাকবে ইমাজিনেশন অফ দ্য রাইটার, শিল্পীর কল্পনার বহিঃপ্রকাশ। শিল্পীর সত্যিকারের কল্পনা, সেটা প্রচলিত গদবাঁধা পুরাতন নিয়ম, প্রথায়, পদ্ধতিতে, উপন্যাসে তুলে ধরা, ফুটিয়ে তোলা অসম্ভব। শুধু তাই না, অর দ্য ম্যাগনিটিউড অফ হিস্টোরিক্যাল ইভেন্টস, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর ইতিহাসে এত বড় ধরনের পরিবর্তন আসে, এত বিশাল বৈপ্লবিক পরিবর্তন আসে, ইতিহাসের পটরেখা, ইতিহাসের পটভূমি, তটরেখা যাই বলি আমরা কেন, ইতিহাস এত জটিল রূপ ধারণ করে যে এই জটিল ইতিহাসকে সাহিত্যে ফুটিয়ে তোলা পুরাতন কায়দা কানুন দিয়ে আর সম্ভব হচ্ছে না। তার মানে আমরা এখানে কি পাচ্ছি, যারা পোস্ট মডার্ন সাহিত্যিক তারা বলছেন সাহিত্য মানেই শিল্পীর কল্পনার বহিঃপ্রকাশ অথবা ইতিহাসের প্রতিফলন। ইতিহাস ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাস সম্পর্কে সবার ধারণা আমূল পাল্টে যাচ্ছে এবং শিল্পীর মন মানসিকতাও আরো সংবেদনশীল, আরো সৃষ্টিশীল, আরো জটিল হচ্ছে। এখন এই জটিল বিষয়গুলো পুরাতন কায়দা কানুন দিয়ে, পুরাতন স্টাইলে, পুরাতন টেকনিক অবলম্বন করে লেখা অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। তার মানে এই প্যারাগ্রাফ থেকে আমরা কি বুঝতে পারছি? এই প্যারাগ্রাফে আমরা বুঝতে পারছি যারা পোস্ট মডার্ন রাইটার তারা বলছেন নতুন যুগের নতুন সাহিত্য পুরাতন প্রথা, পুরাতন নিয়ম কায়দা কানুনে লেখা সম্ভব না। এই জন্য তারা পুরাতন প্রথা বিরোধী, পুরাতন প্রথার নাশকতা কামনা করছেন, ভেঙে দিতে চাচ্ছেন, বিদ্রোহী, বিপ্লবী, এবং তারা একদম নতুন, একদম আনকরা নতুন সব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, নতুন পদ্ধতিতে, নতুন ভাষায়, নতুন টেকনিক অবলম্বন করে তারা সাহিত্য রচনা করতে চাচ্ছেন। তাহলে পোস্ট মডার্ন লিটারেচারকে আমরা কি বলতে পারি? আ প্রোডাক্ট অফ পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু পিরিয়ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়। পোস্ট মডার্নিজম is an extension of rather than a decisive break or deviation from modernism. আমরা কিন্তু মডার্নিজম অলরেডি পড়ে আসছি, মডার্ন পোয়েট্রি, মডার্ন ফিকশন, মডার্ন ড্রামা, মডার্ন পোয়েট্রি এন্ড মডার্ন ফিকশন, এই জায়গায় কিন্তু আপনারা কিন্তু বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এক্সপেরিমেন্টেশন, পরীক্ষা নিরীক্ষা, পুরাতন পদ্ধতি ফলো করে সাহিত্য রচনা আর চলবে না, নতুন কিছু নিয়ে আসতে হবে, নতুন পরীক্ষা নিরীক্ষা, নতুন টেকনিক, কত নতুন ভাবে বলা যায়, কত নতুন ভাবে ফুটিয়ে তোলা যায়, নতুন ভাবে। এখন সেটা কিন্তু মডার্নিজমের কথা ছিল। এখন পোস্ট মডার্নিজমরা, যারা পোস্ট মডার্নিস্ট তারা কি বলছে? পোস্ট মডার্নিজম ইজ অ্যান এক্সটেনশন,
মডার্নিজমেরই একটা এক্সটেনশন, বর্ধিত মডার্নিজমেরই একটা মডিফাইড ভার্সন হচ্ছে পোস্ট মডার্নিজম। একেবারে নতুন কিছু না। মডার্নিজমের একেবারে যে সম্পূর্ণ নতুন তা কিন্তু না। আমরা যে মডার্নিজম পড়ে এসেছি ওইটারই একটু আপগ্রেডেড ভার্সন হচ্ছে পোস্ট মডার্নিজম। উত্তর আধুনিক, আধুনিক সাহিত্য থেকে উত্তর আধুনিক, এটা হচ্ছে একটা আপডেটেড ভার্সন অফ মডার্নিজম রাদার দেন আ ডিসাইসিভ ব্রেক অর ডেভিয়েশন ফ্রম মডার্নিজম। যেটা গত ক্লাসে বললাম, পোস্ট মডার্নিজম মানে কিন্তু একেবারে নতুন না, এটা হচ্ছে মডার্নিজমেরই আপগ্রেডেড ভার্সন। মডার্নিজমও চলছে, মডার্নিজমের একটা আপগ্রেডেড ভার্সনও চলছে। পোস্ট মডার্ন লিটারেচার চলে আসলো মানে যে মডার্ন লিটারেচার শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তা কিন্তু না। মডার্ন লিটারেচারও চলছে, পোস্ট মডার্ন লিটারেচারও চলছে। মডার্ন লিটারেচারও চলছে, পোস্ট মডার্ন লিটারেচারও চলছে। পোস্ট মডার্ন লিটারেচার, পোস্ট মডার্নিজম হচ্ছে মডার্নিজমের একটা এক্সটেন্ডেড ভার্সন, একটা আপডেটেড ভার্সন। আমরা কয়েকজন বিখ্যাত, পৃথিবী বিখ্যাত পোস্ট মডার্ন রাইটারদের নাম জেনে নেই। বিভিন্ন দেশের ওনারা, আমেরিকান, ইউরোপিয়ান অনেকেই পাবেন, বিশেষ করে আমেরিকান রাইটারদের পাবেন, ইউরোপিয়ানও আছে। থমাস বার্জার, রিচার্ড ব্রটিগান, ডন ডেলিলো, উইলিয়াম গ্যাডিস, ভ্লাদিমির নবকভ, থমাস পিনচন, পিটার অ্যাক্রয়েড, অ্যাঞ্জেলা কার্টার, সালমান রুশদি, আম্বার্তো একো। সবার নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা সামনে পরবর্তীতে যাদের যাদের অবদান আমরা গুরুত্ব দিয়ে পড়বো তাদের নাম অন্তত মনে রাখতে পারলেই যথেষ্ট। ওকে, আমরা এগিয়ে যাই। হাইলাইট করা অংশগুলো আমরা কিন্তু ফোকাস করছি, বাকিটা কিন্তু আপনাদের পড়ে নিতে হবে। না বুঝলে অবশ্যই বলবেন, বুঝিয়ে দেওয়া হবে। পোস্ট মডার্ন নভেল সাবভার্সিভ। সাবভার্সিভ এর একটা প্রতিশব্দ আমরা কিন্তু অলরেডি পড়ে এসেছি, ওই যে ইররেভারেন্ট, আইকনোক্লাস্টিক, ওইটারই আরেকটা সিনোনিম হচ্ছে সাবভার্সিভ। সাবভার্সিভ শব্দটার আক্ষরিক অনুবাদ হচ্ছে তোলপাড় করে দেয়া, লন্ডভন্ড করে দেয়া, ধ্বংস করে দেয়া। পোস্ট মডার্ন উপন্যাস প্রচলিত উপন্যাসের ধারণাকে পুরো এলোমেলো করে দিল। মানে প্রচলিত উপন্যাস বলতে আমরা যা বুঝি, আমাদের যে ধারণা সেটাকে আমূল পাল্টে দিল। দ্যাট ইজ, ইট এনকাউন্টার্স ট্র্যাডিশনাল নোশনস অফ প্লট, ন্যারেটিভ, ক্রোনোলজি অ্যান্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট। প্রথাগত সাধারণত উপন্যাস বলতে আমরা যা বুঝি সেই ধারণাটাকে সম্পূর্ণ চ্যালেঞ্জ করলো, এলোমেলো করে দিল। কেমন? আমরা প্লট বলতে যা বুঝি, উপন্যাসের প্লট বলতে যা বুঝি, সেই প্লট সম্পর্কে আমাদের আইডিয়া, ধারণা পুরোটা চেঞ্জ করে দিল। প্লট বলতে আমরা যেটা বুঝি সেটাকে পোস্ট মডার্নিস্টরা বলছে এটা ভুল ধারণা। ওরা প্লটের আইডিয়াটাকে সম্পূর্ণ পাল্টে দিল। হয়তো প্লট বলতে কিছু থাকবেই না। পোস্ট মডার্ন নভেল, পোস্ট মডার্ন লিটারেচারের প্লট বলতে কিছু নাও থাকতে পারে। ন্যারেটিভ, স্টোরি, কোনো গল্প নাও থাকতে পারে, অথবা অসম্পূর্ণ গল্প থাকতে পারে। যেটা আমরা গত ক্লাসে বলেছি, তার আগের ক্লাসে বলেছি, যে গল্পটা যে সবসময় সম্পূর্ণ হবে, পারফেক্ট হবে, ফুলফিলড হবে, এতে মোরাল লেসন থাকতে হবে, এতে সত্যের জয় হতে হবে, মিথ্যের পরাজয় ঘটতে হবে, হিরো জিতবে, হিরো ভিলেন থাকতে হবে, নায়ক নায়িকা থাকতে হবে, নায়ক থাকতে হবে। এই সমস্ত আইডিয়াটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা সম্পূর্ণ নতুন কিছু নিয়ে আসলেন, যেটা আমরা কল্পনাও করিনি কখনো। ক্রোনোলজি, এটা কিন্তু গত ক্লাসেও বলেছি, তার আগের ক্লাসেও বলেছি। টাইম সিকোয়েন্স, প্রথমে এটা ঘটলো, তারপর এটা ঘটলো, তারপর এটা ঘটলো, তারপর এটা ঘটলো, ঘটনা এক, ঘটনা দুই, ঘটনা তিন, এরকম সিকোয়েন্সিয়ালি, সিরিয়ালি সাজানো থাকবে উপন্যাসে, তা না। লেখকের স্বাধীনতা অনুযায়ী সে ইচ্ছা মতো এলোমেলো করে দিতে পারে। ঘটনার সিকোয়েন্স, ঘটনার সিরিয়াল যে রাখতে হবে তার কোনোই প্রয়োজন নেই। ইট ইজ নট নেসেসারি টু মেনটেন দ্য সিকোয়েন্স অফ টাইম। এটা সম্পূর্ণ লেখকের ইচ্ছা, সে যখন সময়কে ইচ্ছে মতো সে পরিবর্তন করতে পারে, ইচ্ছে মতো সে অতীত, বর্তমান, ভবিষ্যতে তার কাহিনীকে নিয়ে যেতে পারে, কাহিনীকে বোঝার সুবিধার্থে। কাহিনীকে বোঝার সুবিধার্থে, মানুষের মধ্যে একটা বোধ আনার জন্য, মানুষকে কোনো কিছু ভালোভাবে বোঝার জন্য, বা কোনো মেসেজ দেওয়ার জন্য, বা কোনো একটা অনুভূতি নিয়ে আসার জন্য সে যে কোনো সময় যে কোনো জায়গায় জাম্প করতে পারে, এটা তার স্বাধীনতা।
অ্যান্ড ফাইনালি ক্যারেক্টার ডেভেলপমেন্ট। সাধারণত নভেলে আমরা দেখি চরিত্রগুলোর মধ্যে একটা পরিবর্তন আসে, তারা ম্যাচিওর্ড হয়, তাদের ডেভেলপমেন্ট হয়, ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়। আমরা তাই তো জেনে আসছি, সেই হেনরি ফিল্ডিং, ড্যানিয়েল ডিফো, তারপর আমাদের জোনাথন সুইফট, তাদের সময় থেকে শুরু করে আমাদের 18th সেঞ্চুরি নভেলিস্ট আছেন, রোমান্টিক নভেলিস্ট, ভিক্টোরিয়ান নভেলিস্ট চার্লস ডিকেন্স, থ্যাকারে, শার্লট ব্রন্তে, থমাস হার্ডি, জর্জ ইলিয়েট, এদের নভেলগুলোতে আপনারা দেখবেন ক্যারেক্টার ডেভেলপমেন্ট হচ্ছে। ইভেন মডার্ন যে নভেলগুলো, ভার্জিনিয়া উলফ বলেন, জেমস জয়েস বলেন, কনরাড বলেন, তাদেরও ক্যারেক্টারে আমরা কোনো না কোনো ডেভেলপমেন্ট দেখতে পাই। মানে আমরা নভেল বলতেই বুঝি যে চরিত্রগুলোর মধ্যে একটা ম্যাচুরিটি আসবে, পরিবর্তন আসবে, ডেভেলপমেন্ট, উন্নতি হবে। এখন ডেভেলপমেন্ট বলতে শুধুমাত্র পজিটিভ উন্নতি না, নেগেটিভ দিকে উন্নতি হতে পারে, উন্নতি অবনতি দুইটাই হতে পারে, মানে চেঞ্জ আসবে চরিত্রে। তাই তো আমরা আশা করি, তাই না, নভেলে একটা ক্যারেক্টার হয়তো সে অশিক্ষিত, সে শিক্ষিত হবে, সে হয়তো ম্যাচিউরড, ম্যাচিউরড হবে, সে হয়তো কিছুই পারে না, কিছুই জানে না, সে হয়তো সবকিছু পারবে, সে হয়তো দুর্বল, সে হয়তো শক্তিশালী হবে। আমরা তো নভেলে তাই এক্সপেক্ট করি, তাই না? কিন্তু পোস্ট মডার্ন নভেলিস্ট যারা, তারা এসে এই আইডিয়াটাকে বাতিল করে দিলেন। তারা বললেন ইট ইজ নট নেসেসারি টু পোর্ট্রে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। কি দায়বার, কি দরকার? রিয়েল লাইফে আমরা কয়টা ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখি? আসলে কি কারোর মধ্যে ডেভেলপমেন্ট হয়, নাকি এগুলো শুধুমাত্র নামে মাত্র ভণ্ডামি? পোস্ট মডার্ন রাইটাররা তারা বললেন ইট ইজ নট নেসেসারি টু পোর্ট্রে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। তারা প্লট, ন্যারেটিভ, ক্রোনোলজির, ক্যারেক্টার ডেভেলপমেন্ট সবকিছু বাতিল করে দিলেন, বললেন যে আমরা আমাদের ইচ্ছা মতো লিখবো, আমরা স্বেচ্ছাচারী হব। প্রচলিত নভেলে আমরা এই চারটা জিনিস অন্তত আশা করতাম। পোস্ট মডার্ন নভেল এসে পুরোটাই বাতিল করে দিল। তারা বলছে উই নিড সামথিং নিউ, নতুন কিছু বলতে হবে, নতুন সময়ের, নতুন জটিল সময়, জটিল ইতিহাস, এই চারটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটা ভুল হবে। পোস্ট মডার্ন নভেলস গুলো কেমন? পোস্ট মডার্ন নভেলস আর অফটেন ডিসক্রাইবস অ্যাজ সেলফ রিফ্লেক্সিভ। সেলফ রিফ্লেক্সিভ মানে কি? সেলফ রিফ্লেক্সিভ মানে হচ্ছে নিজেই নিজেকে পর্যালোচনা করবে, আত্মপর্যালোচনা করবে। পোস্ট মডার্ন নভেল, তার ফোকাস হচ্ছে নভেল নিজেই, বাস্তবতাকে বোঝানো, পৃথিবীকে বোঝানো, মানুষকে কোনো মৌলিক শিক্ষা দেয়া, মানুষকে কোনো মেসেজ দেয়া, মানুষের মনে শান্তি দেয়া, এইসব কোনো দায় দায়িত্ব দায়ভার পোস্ট মডার্ন নভেলিস্টদের নাই। নভেলের উদ্দেশ্য নভেল নিজেই। পোস্ট মডার্ন নভেল ইজ রিটেন ফর নভেল ইটসেলফ। মানে কি? they center on the nature of fiction itself. তারা বারবার রিডারদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা যে গল্পটা পড়ছে এটা গল্প, এখান থেকে তারা অন্য কোনো কিছু আশা যেন না করে, এখান থেকে তারা কোনো কিছু শিখবে, এখান থেকে তারা কোনো আনন্দ পাবে, এটাকে অন্য কোনো কাজে ব্যবহার করবে, এটাকে তারা জাজ করবে, এটাকে আরেকটার সাথে আরেকটা কম্পেয়ার করবে, তা কিন্তু না। পোস্ট মডার্ন রাইটিংস, ইট ইজ অ্যাবাউট পোস্ট মডার্ন রাইটিং। এতে যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে হবে তা না। আমরা আর্ট ফর আর্ট সেক পড়েছিলাম না মডার্ন পোয়েট্রিতে, যে শিল্প শুধুমাত্র শিল্পের জন্যই, এখানেও পোস্ট মডার্ন সাহিত্য শুধুমাত্র পোস্ট মডার্ন সাহিত্যের জন্যই, এটার আর কোনো দায়ভার নাই। এটার কোনো মিনিং থাকতে হবে তা না, এটার কোনো মিনিং থাকার কোনো প্রয়োজনীয়তা নাই, নট কম্পালসারি, না থাকলেও হবে এমনি। ওর ফোকাস শুধু ও নিজেই। পোস্ট মডার্ন নভেলের ফোকাস হচ্ছে পোস্ট মডার্ন নভেল নিজেই, পোস্ট মডার্ন লিটারেচারের ফোকাস হচ্ছে পোস্ট মডার্ন লিটারেচার নিজেই, and are written as though fiction is independent of society, reality and any realm outside itself. একটা সাহিত্য যখন রচনা হবে, তাকে যে সমাজকে মেনে চলতে হবে, বাস্তবতাকে মেনে চলতে হবে, আর কোনো নিয়ম কানুন মানতে হবে এমন কোনো কথা নাই। সমাজকে মেনে সমাজকে যদি মেনে চলতে হয় তাহলে তো এটা জেলখানা। সমাজ তো একটা জেলখানা। সমাজ হচ্ছে মানুষের অতি পুরাতন, ঘুণে ধরা, নষ্ট একটা ইনস্টিটিউশন। এটা আমরা কিন্তু গত ক্লাসে প্রতিষ্ঠা করেছি। সোসাইটি হ্যাজ প্রুভেন টু বি আ রটেন ইনস্টিটিউশন। মানুষ এখানে ভালো থাকার পরিবর্তে
তারা কষ্টে থাকে, কারণ সোসাইটি, দ্য হোল সিস্টেম ইজ রটন। লিটারেচার ডাজন্ট নিড টু অ্যাবাইড বাই সোসাইটি রুল। সোসাইটির কোনো নিয়ম কানুন যে মেনে চলতে হবে এমন কোনো কথা না। সমাজের প্রতি সাহিত্যিকের কোনো দায়ভার নাই, সমাজের নিয়ম কানুন মানার কোনো প্রয়োজন নাই সাহিত্যিকদের। রিয়েলিটি, বাস্তবতা, বাস্তবতা বলতে আমরা যেটা বুঝি সেই ধারণা পুরোটাই ভুল আমাদের, কারণ আমরা খুবই কম জানি, খুবই খুবই কম বুঝি, আমাদের চিন্তা ভাবনা খুবই খুবই সীমিত। বাস্তবতা সম্পর্কে আমরা কিছু জানিই না। যেহেতু আমরা বাস্তবতা সম্পর্কে কিছুই জানি না, বাস্তবতা কি আমরা জানি না, তাহলে একটা জিনিস বাস্তব কি অবাস্তব সেটা জাজ করার মতো ক্ষমতাই আমাদের নাই। উই ডোন্ট হ্যাভ এনাফ নলেজ টু ক্লেম দ্যাট উই নো হোয়াট ইজ রিয়েলিটি। বাস্তবতা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। যেহেতু ধারণা নাই, তাহলে এটাকে আমরা জাজ করব কিভাবে? অতএব আমরা বলতে পারি পোস্ট মডার্ন সাহিত্য তাকে যে বাস্তবতার এই মেকি ভণ্ড নিয়ম কানুন যে মানতে হবে এমন কোন কথা নয়, পুরোটাই বানোয়াট। বাস্তবতা সম্পর্কে আমাদের যত নিয়ম কানুন আছে পুরোটাই বানোয়াট। এটা কিন্তু আমরা গত ক্লাসগুলোতে প্রমাণ করেছি যে উই হ্যাভ ভেরি লিটল নলেজ অ্যাবাউট রিয়েলিটি। আমরা খুবই কম জানি। এত কম জেনে বাস্তবতা সম্পর্কে থিওরি দেওয়া, প্রপোজাল দেওয়া, এটা তো একটা ভণ্ডামি ছাড়া কিছু না। পোস্ট মডার্ন লিটারেচার আমাদের এই নকল বাস্তবতাকে মানবে না। অ্যান্ড ফাইনালি, এনি রিয়েলম আউটসাইড ইটসেলফ, সাহিত্য শুধুমাত্র তার নিজের নিয়মই মানবে, অন্য কোনো নিয়ম কানুন সে মানবে না। ভালো করে মাথায় রাখেন, পোস্ট মডার্ন সাহিত্য, উত্তর আধুনিক সাহিত্য অন্য কারো নিয়ম সে মানবে না। ওর ফোকাস শুধু ও নিজেই, তাকে অন্য কোনো কিছুর ধার ধারার প্রয়োজন নাই। পোস্ট মডার্ন সাহিত্যের পুরোপুরি ফোকাস, পুরো মনোযোগ পোস্ট মডার্ন সাহিত্য নিজেই। সে নিজেই নিজেকে চ্যালেঞ্জ করে, সে নিজেই নিজেকে ব্যাখ্যা করে, এবং মানুষ যখন পোস্ট মডার্ন সাহিত্য পড়বে, পোস্ট মডার্ন লিটারেচার পড়বে, সেটা পোয়েট্রি হোক, নভেল হোক, ড্রামা হোক, তখন সে বাস্তবতাকে চ্যালেঞ্জ করার সাহস তার মধ্যে আসবে, সমাজকে কোশ্চেন করার, চ্যালেঞ্জ করার সাহস তার মধ্যে আসবে। গল্প পড়তে পড়তে সে এটা বারবার তার মাথায় আসবে যে এটা হচ্ছে গল্প, এটা হচ্ছে রিয়েলি ফিকশন, এটা হচ্ছে ফিকশন। আমরা গল্প পড়তে পড়তে আমরা সচরাচর কি হয়, গল্প পড়তে পড়তে ভুলে যাই না এটা আসলে গল্প, মনে হয় সত্যি সত্যি বাস্তব। নায়িকার কষ্টে আমরা কষ্ট পাই, নায়কের আনন্দে আমরা খুশি হই, তাই না? আমরা গল্প পড়তে পড়তে আমরা বিশ্বাস করে ফেলি সবকিছু। পোস্ট মডার্ন উপন্যাস আপনাকে বাধ্য করবে অবিশ্বাস নিয়ে আসতে। পদে পদে আপনি মাথা আপনার মধ্যে আসবে যে এটা হয় না, এটা হয় না। আপনাকে সচেতন করবে এবং আপনাকে সেই সাহসটা দিবে যাতে আপনি বাস্তবতা, সমাজের নিয়ম কানুন এগুলোর বিরুদ্ধে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। এটাই হচ্ছে পোস্ট মডার্নিজমের মূল উদ্দেশ্য, আপনার মনে সেই সাহসটা নিয়ে আসা যাতে আপনি প্রচলিত নিয়ম কানুনের বিরুদ্ধে সাহসিকতার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন, বিদ্রোহ ঘোষণা করতে পারেন। অন্যরা যে বাস্তবতার ধোকা দিয়ে আপনাকে, আপনার কাছ থেকে ফায়দা লুটতে চায়, আপনি বাস্তবতার এইসব ধোঁয়াশা, এইসব মুখোশ ফুঁড়ে আপনি বেরিয়ে আসবেন। আপনি বাস্তবতা, ভণ্ডামিগুলো ধরতে পারবেন এক সময়, যদি আপনি পোস্ট মডার্নিজমটা বুঝতে পারেন। আমরা একটু আগে বললাম যে 18th সেঞ্চুরি নভেল থেকে যদি আমরা শুরু করি, যে ফার্স্ট নভেল 18th সেঞ্চুরি নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে, এরপর রোমান্টিক পিরিয়ডে আমরা কারা কারা ছিলেন মনে আছে আপনাদের? রোমান্টিক পিরিয়ডে কারা কারা ছিলেন? স্যার ওয়াল্টার স্কট ছিলেন, মিসেস অ্যান র্যাডক্লিফ ছিলেন। স্যার ওয়াল্টার স্কট তো অ্যাডভেঞ্চারাস নভেল লিখতেন, খুবই মানে ফুল অফ এন্টারটেইনমেন্ট, ফুল অফ অ্যাকশন। অ্যান র্যাডক্লিফ উনি লিখতেন থ্রিলার উপন্যাস, টেরর টেল, মানে ভূতের গল্প, ভূতের উপন্যাস লিখতেন। এরপর ম্যারি শেলি লিখলেন ফ্র্যাঙ্কেনস্টাইন, মানে খুবই ফুল অফ থ্রিলার, হরর, সাসপেন্স। মানুষজন সেই সাসপেন্সে কিন্তু উপন্যাস পড়তো। ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে আমরা কাকে কাকে পেলাম? চার্লস ডিকেন্স, যে ধনী গরিবের মধ্যে সংঘাত দেখালেন, গরিব যারা গরিব শ্রেণী, পোর, লোয়ার ক্লাস, তারা কত স্ট্রাগল করে, তাদের জীবনের দুঃখ কষ্টগুলো উনি দেখালেন। থ্যাকারে উনি বড় লোকদের পার্সপেক্টিভ থেকে, রিচ ক্লাসের তাদের যে কারাপশন, তাদের যে ভণ্ডামি, সেটাকে মুখোশ খুলে দিলেন। আমরা যেই অস্টেনের কথা জানি, রোমান্টিক পিরিয়ডে বসে উনি
মানে রিয়েলিস্টিক নভেল লিখছেন, তার সমাজের উনি ভণ্ডামিগুলো চোখে তুলে ধরছেন। আমরা ব্রন্তে সিস্টার্সদের সম্পর্কে পড়েছি, শার্লট ব্রন্তে, এমিলি ব্রন্তে। এরা কি করেছে? এরা মানুষের যে সম্পর্ক, হিউম্যান রিলেশনশিপ নিয়ে তারা কাজ করেছেন। এইভাবে আমরা যত প্রচলিত নভেল আমরা পড়েছি, রিয়েলিস্ট নভেল যেগুলো, বাস্তবতা, তারা এটা দাবি করেছে। বিশেষ করে ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত নভেলকে তারা কি বলছে? দ্য নভেল হ্যাড বিন সো থারলি গ্রাউন্ডেড ইন রিয়েলিজম, এতটাই তারা বাস্তবতা 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 বলে কচকচি তুলিয়ে ফেনা তুলিয়ে ফেলেছে যে বাস্তবতাই হচ্ছে উপন্যাসের ভিত্তি, বাস্তবতাই হচ্ছে উপন্যাসের মূল। রিয়েলিস্ট novels originated in 18th century and featured, among other literary devices, অন্যান্য লিটারারি ডিভাইস যেগুলো আছে, narratives that imitated the structure and style। এখন এখন নভেল, নভেল কি হবে? নভেল বলতে আমরা কি বুঝছি? নভেল বলতে আমরা বুঝিটা কি? নভেল, রিয়েলিস্ট নভেল বলতে তারা আমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছেন, narratives that limited the structure and style of biographics। নভেলে হচ্ছে মানুষের সত্যিকারের জীবন, তাদের জীবন, সত্যিকারের জীবন অবলম্বনে বিভিন্ন জীবনী অবলম্বনে লেখা, মানে জীবনী অবলম্বনে, বায়োগ্রাফি বেসড হতে হবে আর হিস্ট্রি বেসড হতে হবে। রিয়েলিস্ট নভেল মানেই হচ্ছে ইট উইল বি বেসড অন বায়োগ্রাফিজ, সত্যিকারের জীবনী, মানুষ, বড় বড় মানুষের জীবনী বেসড, আর হচ্ছে হিস্ট্রি, ইতিহাস বেসড, সো দ্যাট দ্য ক্যারেক্টার্স সিমড রিয়েল, যাতে উপন্যাসের চরিত্র, উপন্যাসের ঘটনাগুলোকে বাস্তবসম্মত মনে হয়। কেন? কারণ রিয়েলিস্ট নভেলের রুট হচ্ছে বায়োগ্রাফি, জীবনী, রুট হচ্ছে ইতিহাস। এখন কথা হচ্ছে বায়োগ্রাফি, কারো জীবনী যখন লেখা হয়, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এইটা একই 100% সত্য? দেখা যায় যে অনেক অতিরঞ্জন থাকে, অনেক এক্সাজারেশন থাকে, অনেক ভুল তথ্য থাকে, অনেক মিথ্যা তথ্য থাকে। দেখবেন 100% শুদ্ধ জীবনী গ্রন্থ কেউ লিখতে পারে না, সেখানে অবশ্যই কোনো বায়াসনেস চলে আসে, অপিনিয়ন চলে আসে, পুরোটা কিন্তু 100% ফ্যাক্ট বলতে পারবে না কেউই, অপিনিয়ন চলেই আসে, অনেক ভুল তথ্য, মিথ্যা তথ্য চলে আসে। হিস্ট্রি যখন লেখা হয়, ইতিহাস যখন লেখা হয়, ইতিহাস কার হাতে লেখা হয়? ইতিহাস লেখা হয় যে বিজয়ী তার হাতে, যে বিজয়ী সেই ইতিহাস লিখবে, যে হেরে যাবে তার হাতে ইতিহাস লেখা হয় না, যে জিতে যায় সে তার মতো করে ইতিহাস লিখে, ইতিহাসটা সে এমন ভাবে লিখে যে সেই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ, সে নিজেকে সঠিক অবস্থায় ইতিহাসটা লিখে। ইতিহাস সবসময় বায়াসড, ইতিহাস সবসময় এডিটেড, 100% পিওর, 100% সত্য, 100% সত্য ইতিহাস আপনি কোথাও পাবেন না। ক্ষমতার পালা বদল হয়, ইতিহাস, রাজনীতি, রাজনীতির পালা বদল হয়, ইতিহাস বদলে যায়, রাজনীতি বদলানোর সাথে সাথে, পালা বদলের সাথে সাথে ইতিহাস বদলে যায়। এখন জীবনী, ইতিহাস, এই দুইটার কোনোটাই তো আমরা 100% শুদ্ধ বলতে দাবি করতে পারবো না। তাহলে আমরা কি বলতে পারি? যেটাকে আমরা বাস্তবতা বলি, বায়োগ্রাফি বেসড, হিস্টরি বেসড, সেই রিয়েলিজমটা আসলে ওয়াজ অনলি কাইন্ড অফ প্রিটেন্স, এটা একটা ভণ্ডামি, প্রিটেনশন, এগুলো জাস্ট হিপোক্রেসি, ফুল অফ লাইজ, ফুল অফ মেড আপ থিংস, বানোয়াট তথ্যে ভরপুর। তার মানে আমরা যেটাকে বাস্তবতা বলছি তাতে যথেষ্ট খাদ আছে, নকল তথ্যে ভরপুর। তার মানে আমরা রিয়েলিস্ট নভেল বলতে যা বুঝছি সেটা আসলে প্রকৃত অর্থে রিয়েলিস্ট না, সিউডো রিয়েলিস্ট, বাস্তবতার ভান করে, বাস্তবতার অভিনয় করে, তার মধ্যে ভণ্ডামি আছে। এই জন্য পোস্ট মডার্নিস্টরা এই রিয়েলিস্ট নভেলকে প্রত্যাখ্যান করছে। তারা ইচ্ছে করেই এমন নভেল লিখতে চাচ্ছেন যেটা অবাস্তব, ইচ্ছে করেই তারা এমন সাহিত্য রচনা করতে চাচ্ছেন যেটা অবাস্তব।
যাতে মানুষের মগজ, মানুষের চিন্তা সেটাকে ধরতে পারে। আপনার মিথ্যা যদি সত্যের কাছাকাছি চলে যায় তাহলে সেটা খুবই ভয়ঙ্কর। বলবো যেটা সেটা বোঝা যায় মিথ্যা, অবাস্তব, সেটা এমন ভাবে বলবো যাতে বোঝা যায় সেটা অবাস্তব। মানুষকে ধোকা দেয়া কখনোই কোনো সাহিত্যিকের কাজ হতে পারে না। মানুষকে ধোকা দেয়া কখনোই কোনো সাহিত্যিকের কাজ হতে পারে না। পোস্ট মডার্নিস্ট, দে আর নট হিয়ার টু চিট অন পিপল। তারা কিন্তু মানুষকে ধোকা দিতে চাচ্ছে না। দে আর নট হিপোক্রিট। তারা এই ভণ্ডামি, বাস্তবতার ভণ্ডামিটাকে মেনে নিতে পারছেন না। ভান, বাস্তবতার ভানকে তারা মেনে নিতে পারছেন না। ওকে, এখন আমরা চলে যাব, যেটা আমরা বলেছিলাম ইন্ট্রোডাকশন পড়ার পর, আমাদের ইন্ট্রোডাকশন পড়া শেষ। এখন আমরা চলে যাব কনক্লুশনে। কনক্লুশনটা পড়লে আমাদের মাঝখানে বুঝতে সুবিধা হবে। There is no critical agreement on how postmodernism diverges from modernism. এই যে আমরা বলেছি না যে পোস্ট মডার্নিজম মডার্নিজম থেকে একেবারে আলাদা, তা কিন্তু না, একেবারে বিচ্ছিন্ন আলাদা তা কিন্তু না। মডার্নিজমেরই একটা আপগ্রেডেড এক্সটেন্ডেড ভার্সন। এখন এটা কতখানি কতখানি মডার্নিজম থেকে একটু অন্যরকম তা কিন্তু সর্বজন স্বীকৃত না, এক একজনের কাছে সেটা এক এক রকম। The divergence is perhaps made nuance and subtle distinction. হালকা কিছু পার্থক্য আছে মডার্নিজমের সাথে পোস্ট মডার্নিজমের, খুব পাতলা সামান্য সূক্ষ্ম পার্থক্য আছে। ক্রিটিক ব্রায়ান ম্যাকহেইল নামে একজন খুব প্রতাপশালী একজন সাহিত্য সমালোচক, উনি কি বলছেন? উনি বলছেন, whereas modernism has an epistemological focus, মডার্নিজমের আছে হচ্ছে এপিস্টেমোলজিক্যাল ফোকাস। এপিস্টেমোলজি মানে হচ্ছে জ্ঞান, নলেজ। যারা মডার্নিস্ট তারা জ্ঞান লাভ করতে চায়, বাস্তবতা সম্পর্কে জ্ঞান লাভ করতে চায়, মানুষ সম্পর্কে জানতে চায়। হোয়াট ওয়ান ক্যান নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। মডার্নিস্টরা তারা পৃথিবী সম্পর্কে জানতে চায়, তারা জ্ঞান অর্জন করতে চায়। এপিস্টেমোলজিক্যাল ফোকাস, ফোকাসটা হচ্ছে নলেজ গ্যাদারিং, জ্ঞান আহরণ। এটা হচ্ছে মডার্নিস্টদের ফোকাস, তাদের উদ্দেশ্য জ্ঞান আহরণ, পৃথিবী সম্পর্কে জানা, বিশ্ব সম্পর্কে জানা, মানুষ সম্পর্কে জানা। পোস্ট মডার্নিস্ট তাদের কি ফোকাস? পোস্ট মডার্নিজম কোয়েশ্চেন্স দ্য ভেরি স্টেটাস অফ রিয়েলিটি। মডার্নিস্টরা তো রিয়েলিটি সম্পর্কে জানতে চায়, মানে রিয়েলিটি কি সেটা জানতে চায়। আর পোস্ট মডার্নিস্ট তারা রিয়েলিটিকেই কোয়েশ্চেন করছে, তারা বলছে রিয়েলিটি বলতেই কিছু নাই। ভালো করে বোঝেন, মডার্নিস্টরা রিয়েলিটি জানতে চায়, বাস্তবতাকে। আর পোস্ট মডার্নিস্টরা বলছে বাস্তবতা বলতে কিছুই নাই। দে আর চ্যালেঞ্জিং, দে আর কোয়েশ্চেনিং রিয়েলিটি। মানে বাস্তবতাবাদী মডার্নিস্টরা যেটা আধুনিক আধুনিকতাবাদী, মডার্নিস্টরা যেটাকে জানতে চাচ্ছে, যেটা সম্পর্কে জানতে চাচ্ছে, পোস্ট মডার্নিস্টরা সেইটাকেই প্রত্যাখ্যান করছে। ভালো করে, মডার্নিস্টরা বাস্তবতা সম্পর্কে জানতে চাচ্ছে, পোস্ট মডার্নিস্টরা বাস্তবতাটাকে প্রত্যাখ্যান করছে। তারা বলছে বাস্তবতা বলতে কিছুই নাই। এন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্ব বলতে আমরা যা বুঝি এইগুলা আসলে কিছু না, নাথিং। এগুলো আমাদের ভুল ধারণা, এগুলো আমাদের ইল নলেজ, অশুদ্ধ ধারণা। In postmodern fiction, in other words, characters can literally inhabit more than one world. পোস্টমডার্ন লিটারেচারে দেখা যায় যে ক্যারেক্টার গুলো একই সাথে কয়েকটা জগতে অবস্থান করে। আমরা যেমন কি মনে করি, আমরা এই পৃথিবীতেই বাস করি, আমরা আর অন্য কোথাও বাস করি না, সেই জন্য আমরা এই পৃথিবী সম্পর্কে জানতে চাই। পোস্টমডার্নিজমরা বলছে না, শুধুমাত্র আমরা এই জগতে বাস করি না, আমরা কয়েকটা জগতে একসাথে বাস করি, এবং জগৎ সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট না। জগৎ কি আমরা তাই জানি না, জগৎ শব্দটাতেই ভুল আছে, জগৎ শব্দটাতেই ভুল আছে। তারপর বাস্তবতা, বাস্তবতা এই আইডিয়াতেই ভুল আছে। এখন যে কনসেপশনেই ভুল আছে ওইটার সম্পর্কে আপনি কিভাবে জানবেন? পোস্টমডার্নিস্টটা বলছেন এই, মানে এগুলোতেই বড় সড় গলদ আছে। আমরা একটু সামনে যাই। Humans are wrong to suppose that
মানুষ এটা বারবার ভুল করে। হোয়াট ক্যান বি নোন ক্যান বি কাউন্টেড অন। তারা যেটা জানে সেটাকেই তারা বিশ্বাস করে। তারা তাদের জানাকে কখনো চ্যালেঞ্জ করে না। তাদের যে জানায় ভুল থাকতে পারে এটা তারা মাথায় আনে না। তারা যেটা একবার জেনে ফেলে ওটাকেই তারা ধরে নিয়ে বসে থাকে, বিকজ ইট রিপ্রেজেন্টস অনলি দ্য নোন ওয়ার্ল্ড। মানে তারা তাদের শুধু পরিচিত দুনিয়ার মধ্যে থাকতে চায়। সাধারণত মানুষ অজানাকে ভয় পায়, যতটুকু জানেন সেটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। নট আদার্স, দে আর বিয়ন্ড হিউম্যান পারসেপশন আর নলেজ। অনেক কিছুই যে বিয়ন্ড হিউম্যান পারসেপশন এন্ড নলেজ, আমাদের চিন্তা চেতনার ঊর্ধ্বে, আমাদের বোঝার ঊর্ধ্বে, আমাদের যে বোঝার ক্ষমতা, পারসেপশন অফ নলেজ ক্যাপাসিটি, নলেজ ক্যাপাসিটি, এগুলোর ঊর্ধ্বে, বিয়ন্ড অনেক কিছু আছে যেটা আমরা ধারণাও করতে পারি না। মানুষ এটা ভুলে যায় যে আমাদের চিন্তা ভাবনা করার শক্তি খুব সীমিত। আওয়ার ক্যাপাসিটি অফ থিঙ্কিং, আওয়ার ক্যাপাসিটি অফ গ্যাদারিং নলেজ ইজ ভেরি লিমিটেড। এত সীমাবদ্ধ, এত সীমিত জ্ঞান নিয়ে আমরা বাস্তবতার মতো বড় বড় বিষয় নিয়ে এত বড় বড় কথা বলবো? What is real and what is really going on are not so easy to separate in the postmodernist novel. পোস্টমডার্নিস্টরা বলছে যে বাস্তবতা কি সেই সম্পর্কে আমাদের আইডিয়াই পরিষ্কার না। কোনটা বাস্তব কোনটা অবাস্তব তাই তো আমরা ঠিক মতো জানি না। তাহলে রিয়েলিজম এত বড় শব্দটা নিয়ে আমরা সবকিছু জাজ করি, এটা তো অন্যায়, আনফেয়ার। না জেনে বিচার করা এটা তো অন্যায় অবশ্যই। হোয়াট ইজ রিয়েল এন্ড হোয়াট ইজ রিয়েলি গোয়িং অন, কোনটা রিয়েল আর কোনটা আনরিয়েল, এই জিনিসটা আমরা পোস্ট মডার্ন নভেলে বুঝতে পারি না যে কোনটা রিয়েল কোনটা আনরিয়েল, ধরতে পারি না। কোনটা রিয়েল কোনটা আনরিয়েল আমরা ধরতে পারি না। বাস্তবতায় আসেন, মানে আপনার নিজের জীবনে আসেন, আপনার নিজের জীবনে দেখবেন অনেক সময় অনেক কিছু, অনেক ঘটনা ঘটে, আপনি এটা বাস্তব না অবাস্তব আপনি টের মানে বুঝতে পারছেন, আপনার ব্রেন কাজ করছে না যেটা কি আসলেই সত্য। জীবনে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে, অথবা কোনো আনন্দের ঘটনাও ঘটে যে আমরা মাঝে মাঝে সন্দেহে পড়ে যাই এটা কি আসলেই বাস্তব নাকি অবাস্তব। পোস্ট মডার্নিস্টরা আমাদের সেই ক্যাপাসিটি, সেই চোখটা খুলে দিতে চাচ্ছেন, সেই তৃতীয় চক্ষু বা চতুর্থ চক্ষু যাই বলি, আমাদের সেই ক্ষমতাটাকে জাগ্রত করার চেষ্টা করছেন, আমরা যাতে চ্যালেঞ্জ করি গতানুগতিক বোধ, প্রচলিত ধ্যান ধারণাকে আমরা চ্যালেঞ্জ করি। বাস্তবতা, পৃথিবী, জীবন, বিশ্ব, মানুষ, চিন্তা ভাবনা, এই যে আইডিয়া গুলো, এগুলোকে যেন আমরা অন্ধের মতো মেনে না নেই। যা বলে গেছে আমাদের শিক্ষকরা, বাবা মা, নানা নানি, গুরুজনরা যা বলে গেছে তাই যে মানতে হবে অন্ধের মতো তা না। আপনাকে এটা ক্রিটিক্যালি চিন্তা করতে হবে, আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। তারপর যদি আপনার মনে হয় ভালো আপনি ভালো নেন, আর যদি মনে হয় অন্যায় তাহলে বাদ দেন। আপনাকে চ্যালেঞ্জ করার সাহসটা থাকতে হবে। সবকিছু আপনি কেন ভেড়ার মতো মেনে নেবেন? কোলরিজের ফেমাস ফর্মুলেশন, কোলরিজ একটা অনেক চমৎকার কথা বলেছিলেন। মানুষ যখন সাহিত্য পড়া শুরু করে, এসটি কোলরিজ আমরা কিন্তু পড়েছি, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, মনে রাখবেন। রোমান্টিক লিটারেচার, বিশেষ করে রোমান্টিক পোয়েট্রি, ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েট কোলরিজ। ওয়ার্ডসওয়ার্থের সাথে উনি লিরিক্যাল ব্যালান্স পাবলিশ করেছিলেন 1798 এ, খুবই ইম্পর্টেন্ট। কোলরিজ তার ফেমাস ফর্মুলেশন that a reader suspend disbelief to engage with a work of imaginative literature. কোলরিজ বলতেন মানুষ যখন সাহিত্য পড়ে তখন তার যে অবিশ্বাস করার সুইচটা সে বন্ধ করে রাখে। অবিশ্বাস করার যে সুইচটা সেটা সে বন্ধ করে রাখে। সাসপেন্ড ডিসবিলিভ মানে হচ্ছে সে অবিশ্বাসের দরজাটা বন্ধ রাখে, সে সবকিছু বিশ্বাস করে। মানুষ যখন সাহিত্য পড়ে, সাহিত্য পড়ে মজা নিতে চায়, এনজয় করতে চায়, তখন সে সবকিছু বিশ্বাস করে, তখন সে অবিশ্বাসটা আপাতত বন্ধ রাখে, সে সবই বিশ্বাস করতে চায়। কোলরিজ কি বলছেন? উই সাসপেন্ড আওয়ার ডিসবিলিভ, উই ক্যান্সেল আওয়ার ডিসবিলিভ, মানে আমরা সবই বিশ্বাস করি। কারণ সবই যদি বিশ্বাস না করি তাহলে তো আমরা সাহিত্যের আনন্দ পাবো না, মজাটা পাবো না, গল্প বা গল্প উপন্যাসের মজাটা তো আমরা পাবো না। আমরা সেটা সত্য মনে করি, সত্য মনে করেই তো আমরা নায়ক নায়িকার দুঃখ কষ্টে আমরাও দুঃখ কষ্ট পাই। নায়ক নায়িকা হাসলে আমরা আমাদের ভালো লাগে, ওরা কাঁদলে আমাদেরও খারাপ লাগে। কারণ কি? আমরা সেই বানানো গল্পটা বিশ্বাস করি নাই। উই সাসপেন্ড আওয়ার ডিসবিলিভ, আমাদের অবিশ্বাসটাকে আমরা স্থগিত রাখি, আমরা বিশ্বাসই করি সবকিছু।
পোস্ট মডার্ন পিরিয়ডে এই সাসপেনশন অফ ডিসবিলিভ, এই যে অবিশ্বাসের সুইচটা বন্ধ রাখা, এটা পাল্টে যাচ্ছে, হ্যাজ বিন রিপ্লেসড, ম্যাকহেইল বলছেন, ইন পোস্ট মডার্ন লিটারেচার বাই এ সাসপেনশন অফ বিলিফ। পোস্ট মডার্ন লিটারেচার যখন কেউ পড়বে তখন সে তার বিশ্বাসের সুইচটা বন্ধ রাখবে, সবকিছুই সে অবিশ্বাস করবে, চ্যালেঞ্জ করবে, এতটাই অবাস্তব থাকবে, এতটাই উইয়ার্ড, এতটাই অ্যাবসার্ড থাকবে যে রিডার সেটা ডিসবিলিভ করবে, অবিশ্বাস করবে, সে কোনোভাবেই সেটা মেনে নিতে পারবে না। গতানুগতিক নভেল এরকম যে আমাদের সবকিছু বিশ্বাস করতে ইচ্ছা করে, বানানো কথাটাও, মিথ্যা কথাটাও আমাদের বিশ্বাস করতে ইচ্ছা করে, আমাদের সবই বিশ্বাস করতে ভালো লাগে, বিশ্বাস করে ফেলি আমরা সব। মডার্ন লিটারেচার হচ্ছে আমরা বিশ্বাস করতে চাইবো না, আমাদের বিশ্বাস হবে না, উই উইল সাসপেন্ড আওয়ার বিলিভ, আমাদের বিশ্বাসের সুইচটা আমরা বন্ধ রাখবো, আমরা কিছুই বিশ্বাস করব না। মডার্ন লিটারেচার এমন হবে যে এটা পুরোটাই হবে হচ্ছে অ্যাবসার্ড, অসম্ভব, আমরা কোনোভাবেই এটাকে বিশ্বাস করতে পারবো না, এটা এতটাই অবাস্তব, এতটাই উইয়ার্ড, স্ট্রেঞ্জ যে আমরা এটাকে কখনোই কোনোভাবেই বিশ্বাস করতে পারবো না। এবং কি হবে, আমরা সচেতন থাকবো, আমরা কিন্তু অন্ধের মতো সবকিছু, আমরা কিন্তু মানে বোকার মতো, সরি অন্ধ বলা ঠিক হবে না, বোকার মতো কিন্তু আমরা সবই বিশ্বাস করব না, আমরা সবসময় কোয়েশ্চেন করব, চ্যালেঞ্জ করব, রিয়েলিটিকে চ্যালেঞ্জ করব। এখন এমন একটা যুগ, দ্য রিডার ক্যান নো লঙ্গার টেক ফর গ্রান্টেড, রিডার এটা কখনোই সে ধরে নিতে পারবে না যে দেয়ার ইজ এ সেটেলড এন্ড সলিড ওয়ার্ল্ড, একটা মানে একটা স্থির পৃথিবী আছে, বাই উইচ নভেল ক্যান বি মেজার্ড। মানে একটা উপন্যাসকে আমরা জাজ, সবসময় আমরা উপন্যাস পড়ে জাজ করি না, কেউ কি হয়, এই ঘটনা, এটা কোনো ঘটনা হইলো, এরকম কি ঘটনা ঘটে, এটা কি কোনো সাইজের নায়ক হইলো, এটা কি কোনো নায়িকা হইলো, এটা কি কোনো গল্প হইলো, আমরা জাজ করি না, আরে দূর, এটা কি বাস্তব নাকি অবাস্তব। আমরা কি করি, আমরা মাপি, বর্তমান আমাদের জীবনের সাথে, বাস্তবতার সাথে নভেলকে জাজ করি, কম্পেয়ার করি, কিন্তু যেটার সাথে আমরা জাজ করছি সেটা কি আসলে ঠিক আছে, যেটার উপর ভিত্তি করে আপনি জাজ করছেন আপনার সেই আইডিয়া কি ঠিক আছে? মানে আপনি যে কোষ্টি পাথরের সোনার পরীক্ষা করবেন সেই কোষ্টি পাথর আসল তো? আপনি যে কোষ্টি পাথরে আপনি সোনা পরীক্ষা করবেন যে সোনা খাঁটি কিনা, সোনাকে তুলনা করবেন, সেই কোষ্টি পাথর কি আসল? যে বাস্তবতার প্রেক্ষিতে, যে বাস্তবতার ভিত্তিতে আপনি উপন্যাসকে, সাহিত্যকে তুলনা করছেন, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন সেটা আপনি সঠিক জানেন? Thus, it is difficult to come any sort of resolution in a postmodernist novel. Postmodernist novel আপনি কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না। Postmodernist novel আপনাকে কোনো শান্ত, স্নিগ্ধ একটা সমাধান দিবে না। আপনি শান্তি পাবেন না। আমরা যখন শান্তি পেয়ে যাই, তখন আমরা অনেক সময় ভুল বিশ্বাসে, ভুল সান্ত্বনায় শান্তি পাই। পোস্ট মডার্ন লিটারেচার আমাদেরকে সেই মিথ্যে মায়া, ইলিউশনটা দেবে না, in which it seems questions about reality are far more important than any knowledge the novelist might be able to convey. Questions about reality are far more important. বাস্তবতাকে কোয়েশ্চেন করতে হবে, আমরা যেটা জানি, যেটাকে আমাদের শেখানো হয়েছে ছোটবেলা থেকে, যেটাকে আমাদের ধারণা যে আমরা জানি, সেটাকে চ্যালেঞ্জ করতে জানতে হবে, সেই সাহসটা থাকতে হবে, চ্যালেঞ্জ করেন, কোয়েশ্চেন করেন, বোকার মতো সবকিছু মেনে নেবেন না, চ্যালেঞ্জ করেন। এই যে চ্যালেঞ্জ করা, কোয়েশ্চেন করা, এটা খুব বেশি জরুরি, more important than any knowledge that novelist might be able to convey. কোনো জ্ঞান, কোন রকম নলেজ, এইসবের চাইতে এই যে চ্যালেঞ্জ করার সাহসটা, এটা বেশি জরুরি। মোর ট্র্যাডিশনাল নভেলিস্ট, যারা ট্র্যাডিশনাল, যারা ট্র্যাডিশনাল মানে এই পোস্ট মডার্ন পিরিয়ডেও যারা ট্র্যাডিশনাল, তারা কিন্তু দে ডিপ্লোর পোস্ট মডার্নিজম, তারা কিন্তু পোস্ট মডার্নিজমকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। তারা কি বলছে, গিভিং দ্যাট ইট ইজ মিয়ারলি এ ফ্যাশনেবল একাডেমিক গেম, এটা জাস্ট একটা ফ্যাশনেবল খেলা আর কি। যারা যারা পোস্ট মডার্ন রাইটার বলে নিজেদেরকে দাবি করে, এটা তাদের একটা অভিনয়,
that always leads the same predictable conclusions about the unknowability of reality. সবাই মিলেমিশে একই সিদ্ধান্তে আসছে। যত পোস্ট মডার্নিস্ট আছে তারা কি বলছে? দেয়ার তারা বলছে ইট ইজ ইম্পসিবল টু লার্ন অ্যাবাউট রিয়েলিটি, আননোয়েবল রিয়েলিটি। বাস্তবতা হচ্ছে আননোয়েবল। এই যে আননোয়েবিলিটি, বাস্তবতাকে জানা যে অসম্ভব, সবাই কেন একই সিদ্ধান্তে আসছে? তাহলে কি এটা কি পাতানো খেলা? এটা কি তাহলে ফিক্সড ম্যাচ? এই যে গেম যে খেলছে কি রিগড? সব পোস্ট মডার্নিস্টরাই কেন একই কথা বলছে? তাদের সবারই সমাধান কেন একই রকম আসছে? প্রেডিক্টেবল কনক্লুশনস অ্যাবাউট আননোয়েবল রিয়েলিটি। তারা বলছে বাস্তবতা সম্পর্কে জানা সম্ভব, সবাই একই কথা বলছে। কেন সবারই ফলাফল একরকম আসছে? তাহলে এটাও কি একটা ভণ্ডামি? পোস্ট মডার্নিজম তারা সফল বা বিফল, তারা ঠিক বা বেঠিক এটা জাজ করার মতো কিন্তু সামর্থ্য আমাদের নাই। তাদেরকে জাজ করার মতো সেই নলেজটা কিন্তু আমাদের নাই। আমরা কিন্তু যথেষ্ট জানি না। ওদের যে অ্যাচিভমেন্ট অর্জন সেটা সত্যি ইমপ্রেসিভ। মানুষের মধ্যে সেই সচেতনতা নিয়ে আসা যে আমরা সবকিছু কেন বোকার মতো বিশ্বাস করবো, আমরা চ্যালেঞ্জ করার সাহস থাকতে হবে। হ্যাজ নট ডিসপ্লেসড কনভেনশনাল ফিকশন। এই পোস্ট মডার্ন লিটারেচার, পোস্ট মডার্ন ফিকশন কিন্তু কনভেনশনাল ফিকশনকে একেবারে যে বাতিল করে দিয়েছে তা কিন্তু না। পোস্ট মডার্ন ফিকশন আসলো তার মানে যে কনভেনশনাল ফিকশন, প্রচলিত সাহিত্য যে একদম বাতিল হয়ে গেল তা কিন্তু না। পোস্ট মডার্ন সাহিত্য, উত্তরাধুনিক সাহিত্য আছে, তার পাশাপাশি কনভেনশনাল সাহিত্যও আছে, যেটা দ্য ডিজায়ার অফ দ্য মোস্ট নভেলিস্ট। গতানুগতিক যারা নভেলিস্ট তারা পুরাতন নিয়ম অনুযায়ী প্রচলিত ধ্যান ধারণায় যারা লিখছেন তারা কি চাচ্ছেন? তারা তাদের নভেলের মাধ্যমে দেখাচ্ছেন কোহেরেন্স, সামঞ্জস্য, সংহতি, হারমোনি, মিল, একটা শৃঙ্খলা, ডিসিপ্লিন দেখাচ্ছেন। প্রচলিত নভেল আমাদেরকে রিয়েলিটি, বাস্তবতা, আমাদের জীবন, ওয়ার্ল্ড সবকিছু সম্পর্কে একটা কোহেরেন্ট, একটা হারমোনিয়াস ফিল দেয়। ডিসিপ্লিন, সবকিছু সুন্দর, ঠিক আছে, এভরিথিং ইজ পারফেক্ট। আর পোস্ট মডার্নিস্ট তারা বলছে এভরিথিং ইজ ইন কেয়াস, সবকিছুই বিশৃঙ্খল, কোনো কিছু ঠিক নাই, সবকিছু সাজানো বানোয়াট। যেটাকে আমরা বাস্তবতা ধরছি সেটা বানোয়াট। আমরা সবাই একটা মায়ার মধ্যে আছি, পুরোটা একটা বিশৃঙ্খলার মধ্যে আছে। তাহলে আমরা কনভেনশনাল যারা সাহিত্যিক, যারা প্রথাগত পুরাতন ধ্যান ধারণা অনুযায়ী চলেন, তাদের পয়েন্ট অফ ভিউটাও দেখলাম। পোস্ট মডার্ন সাহিত্যিক যারা, উত্তরাধুনিক সাহিত্যিক, পোস্ট মডার্ন রাইটার, তাদেরও ফিলোসফিটা আমরা জানলাম। এই হচ্ছে আমাদের পোস্ট মডার্নিজম, পোস্ট মডার্ন লিটারেচার। আমাদের তাহলে সেকেন্ড স্টেপটা হয়ে গেল, ইন্ট্রোডাকশন কনক্লুশন পড়া শেষ। এখন আমরা চলে যাব কয়েকজন বিখ্যাত, প্রতিভাবান এবং প্রভাবশালী, ইনফ্লুয়েন্সিয়াল পোস্ট মডার্ন নভেলিস্ট, পোস্ট মডার্ন রাইটার, তাদের নাম জানবো, তাদের নভেলের নাম জানবো এবং তাদের অবদানগুলো জানবো। বেশি সময় লাগবে না, ভয় পাওয়ার কিছু নাই। আমরা আমাদের হাইলাইট করা আছে ওইগুলো জাস্ট আমি ফোকাস করব। প্রথম যে ব্যক্তির নাম আমরা জানবো উনি হচ্ছেন ইএল ডক্টরো। ইএল ডক্টরো, ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টরো। দেখেন, DOCTOR, ডক্টর, ডাক্তার, ডক্টর, আর শেষে OW, ডক্টরো। অদ্ভুত নাম, ইএল ডক্টরো। ডক্টরো উনি 1975 সালে একটা নভেল লিখলেন, নভেলটার নাম হচ্ছে র্যাগ টাইম। এই র্যাগ টাইমে উনি কি করলেন? এই নভেলে উনি প্যারোডি করলেন, স্যাটারাইজ করলেন। হিস্টোরিক্যাল নভেল যেগুলো, ঐতিহাসিক নভেলকে উনি স্যাটারাইজ করলেন, প্যারোডি করলেন, যেটাকে আমরা বলেছিলাম প্যারোডি লিটারেচার। প্যাস্টিশ বলেছিলাম, প্যাস্টিশ গত ক্লাসে, তার আগের ক্লাসে। প্যাস্টিশ কম্বিনেশন, পেস্ট করে একটা কোলাজ বানানো, প্যাস্টিশ। তারপরে একটা পুরাতন কোনো কিছুকে নতুন কনটেক্সটে নিয়ে আসা, পুরাতন কোনো কিছুকে নতুন ভাবে রিপ্রেজেন্ট করা, প্যাস্টিশ অ্যান্ড প্যারোডি।
ডক্টরও উনি কি করলেন, উনি ঐতিহাসিক নভেলগুলো এগুলোকে প্যারোডি করলেন, স্যাটায়ার করলেন। সাধারণত ঐতিহাসিক নভেল যত সিরিয়াস হয়, ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা দান করে, ইতিহাস সম্পর্কে আমাদের পরিষ্কার একটা ধারণা হয়। কিন্তু একটু আগে বললাম, রাজনীতির পালা বদলের সাথে সাথে কিন্তু ইতিহাস পাল্টে যায়, রাজনীতির দল পরিবর্তন হয়, ইতিহাসও বদলে যায়। সেই যদি হয়, ইতিহাস যেটাকে আমরা ইতিহাস বলছি সেটাকে আমরা ভরসা করতে পারি না, তাহলে ইতিহাস, ঐতিহাসিক উপন্যাস, হিস্টোরিক্যাল নভেল, সেটা যে আমাদেরকে 100 ভাগ বিশুদ্ধ আইডিয়া দেবে, এটা যে ঠিক আমাদেরকে বলবে, সেটা কিন্তু আমরা বলতে পারি না। ইন্টেনশনালি ডক্টরও হিস্টোরিক্যাল নভেল কে প্যারোডি করলেন, স্যাটারাইজ করলেন তার র্যাগ টাইম উপন্যাসে। উনি এখানে কি দেখালেন, উনি কিন্তু ইন্টেনশনালি প্যারোডি করছেন। মানুষ যখন র্যাগ টাইম পড়বে তখন সে বুঝবে যে এখানে ইতিহাসকে একদম ইন্টেনশনালি মানে প্যারোডি করা হয়েছে, রিমিক্স করা হয়েছে। প্যারোডি মানে এখানে তামাশা করা হয়েছে ইতিহাস নিয়ে, আর স্যাটারাইজ, ব্যঙ্গ করা হয়েছে। এটা কিন্তু মানুষ পড়তে পড়তে সে বারবার তার মাথার মধ্যে কাজ করবে যে এটা, সে পড়তে পড়তে বুঝবে যে এটা সত্য না, এটা জাস্ট এক প্যারোডি, স্যাটায়ার করা হয়েছে। এই র্যাগ টাইমের যে ফিকশন, ইট ক্রিয়েটস ইজ ওন রিয়েলিটি। আমরা রিয়েলিটি যেটাকে বলতে যাচ্ছি সেটাকে বাদ দিয়ে সম্পূর্ণ নতুন এক বাস্তবতা, নতুন ধরনের এক বাস্তবতা ফুটিয়ে তুলছে, অন্যরকম। যে বাস্তবতা, বাস্তবতা বলতে আমরা যা মনে করি তার থেকে সম্পূর্ণ অন্যরকম একটা বাস্তবতা আমরা এই র্যাগ টাইম উপন্যাসে পাচ্ছি। A kind of truth that is not historically documented yet. যে সত্যটা ঐতিহাসিক সত্য না, যেটা ঐতিহাসিক সত্য না, বাট ইয়েট অফ ইনএস্টিমেবল ভ্যালু, কিন্তু সেই সত্যটার গুরুত্ব অপরিসীম, তাৎপর্য অপরিসীম, মূল্য অপরিমেয়। র্যাগ টাইম উপন্যাস পড়তে পড়তে আমরা বুঝতে পারবো যে এটা অবাস্তব, একেবারে অবাস্তব, এটা কখনোই সত্য হতে পারে না। এই উপন্যাসের ঐতিহাসিক সত্যতা নাই, কিন্তু তারপরেও এখানে যে অন্য ধরনের বাস্তবতা ফুটিয়ে তোলা হলো, এটা সত্যি অসাধারণ এবং এটার গুরুত্ব অপরিসীম। এই উপন্যাস পড়ে আমরা, আমাদের মধ্যে সেই সামর্থ্যটা আসে, সেই সাহসটা আসে, আমরা সবকিছু করতে পারি। যে আসলে আমরা ঐতিহাসিক উপন্যাসে যেভাবে ইতিহাসকে জানি সেটা কি আসলেই সত্য? আমরা ঐতিহাসিক উপন্যাস পড়ে কি আসলে ইতিহাস সম্পর্কে জানতে পারবো? আমাদের মধ্যে কি কিন্তু সেই একটা সন্দেহ জন্মায়, আমরা কিন্তু সংশয়বাদী হয়ে উঠি, আমরা সন্দেহ করি। এই যে র্যাগ টাইম, হিজ ক্রিয়েশন অফ প্যারালাল ইউনিভার্স, এখানে একটা প্যারালাল ইউনিভার্স দেখানো হচ্ছে, যে একই সাথে দুইটা পৃথিবী অ্যাট দ্য সেম টাইম, প্যারালাল ইউনিভার্স। আপনারা যারা কমিক্স পড়েন বা সাইফাই উপন্যাস বা সাইফাই মুভি দেখেন, তাহলে দেখবেন প্যারালাল ইউনিভার্স মানে দুটো জগৎ, দুটো জগৎ, পদ্ধতি আলাদা, নিয়ম কানুন আলাদা, পুরো রূপটাই আলাদা। সমান্তরাল মহাবিশ্ব, প্যারালাল ইউনিভার্স। এই র্যাগ টাইমে প্যারালাল ইউনিভার্সকে দেখানো হচ্ছে, মানে এমন একটা হিস্টোরি, এমন এক ইতিহাসকে ওখানে ফুটিয়ে তোলা হয়েছে যেটা ঘটেনি, যেটা এই আমাদের ইতিহাসে ঘটেনি। একেবারে অন্যরকম, মানে পড়ে মনে হবে অ্যাবসার্ড, একেবারে অসম্ভব। রাদার দ্যান স্লেভিসলি রিপিট দ্য হিস্টোরিক্যাল রেকর্ড, উনি দাসের মতো প্রচলিত যে ইতিহাস, পুরাতন শুষ্ক গদবাঁধা ইতিহাস যেটা সবাই মুখস্থ করে, সেই ইতিহাসকে উনি বোকার মতো হুবহু তার উপন্যাসে তুলে ধরেননি। দ্য পোস্ট মডার্ন novelist they seeks to invent a story, ইচ্ছে করে এমন একটা গল্প বলবেন যেটা অসম্ভব, and that critics the real world, তারা ইচ্ছে করেই আনরিয়েল সব গল্প লিখবেন যাতে আমরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাতে পারে যে এইটা অবাস্তব আর এইটা বাস্তব। বাস্তবতা কি এটা বোঝানোর জন্য যদি আমাদের সামনে 1 কোটি বাস্তব ঘটনা আনা হয়, আমরা কিন্তু যতটা না ভালো বুঝবো তার চেয়ে একটা অবাস্তব ঘটনা আমাদের দেখানো হলো, বলা হলো যে এটা হচ্ছে অবাস্তব, তাহলে কিন্তু আমরা বাস্তবতাটা ভালো বুঝতে পারবো। ইচ্ছে করে পোস্ট মডার্নিস্ট রাইটাররা, এই ডক্টরও তার র্যাগ টাইমে এমন এক অবাস্তব পৃথিবীর উল্লেখ করলেন যেটা আমাদেরকে আরো ভালোভাবে বাস্তবতা বুঝতে সাহায্য করে, আমাদেরকে চ্যালেঞ্জ করার
শক্তি দান করছে মনে। Doctoral work, he would not respect their rigid ideas of facts and fiction. গতানুগতিক আমরা ফ্যাক্ট ফিকশন বলতে যেটা বুঝি, ফ্যাক্ট হচ্ছে ইনফরমেশন, ফিকশন হচ্ছে কল্পনা। একটা বাস্তবতা, একটা কল্পনা। বাস্তবতা কল্পনা বলতে আমাদের গতানুগতিক ধারাকে উনি চ্যালেঞ্জ করছেন। Postmodern novelists, such distinction make no difference. Postmodern novel ফ্যাক্ট আর ফিকশন সব এক, কল্পনা বাস্তবতা সব মিলেমিশে একাকার। কারণ রিটেন হিস্টরি অ্যান্ড নভেলস আর বোথ ন্যারেটিভস। ইতিহাস বলতে আমরা যে বইটা পড়ি তার মধ্যেও যথেষ্ট কাল্পনিক বানোয়াট তথ্য থাকে। মানে ইতিহাস পড়লেও দেখা যায় যে আমরা মিথ্যা পড়ছি। কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে যে এটা 100% শুদ্ধ ইতিহাস, সেটা সম্ভব না। এটা মানুষের পক্ষে সম্ভব না ইতিহাস লেখা, কারণ এক একজনের পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি এক এক রকম। আপনি যেটাকে সত্য বলে ধরবেন সেটা একজনের কাছে সত্য মনে নাও হতে পারে, না মনে হওয়াটাই স্বাভাবিক। আপনাদের পুরো চিন্তা পদ্ধতি আলাদা। ইতিহাস একটা দল লিখে গেল, সেটা দাবি করলো তারা এটা হচ্ছে শুদ্ধ ইতিহাস। বিরোধী দল তারা বলবে এটা বানোয়াট, মিথ্যা। তার মানে কি, হিস্টরি যেটাকে এক দল বলছে ফ্যাক্ট, আরেকটা দল বলছে ফিকশন। আর নভেল বলতে তো আমরা ফিকশনই বুঝি, ন্যারেটিভই বুঝি। তাহলে হিস্ট্রি এন্ড নভেল এই দুইটাই হচ্ছে ন্যারেটিভ, বানানো কাহিনী, a species of story. পোস্ট মডার্নিস্টরা এই জিনিসটা আমাদের বারবার বলছে, যেটাকে আমরা বাস্তবতা বলছি, যেটাকে আমরা ফ্যাক্ট, বাস্তবতা বলে ধরে নিচ্ছি, সেটা কি আসলেই কল্পনার থেকে আলাদা, নাকি তার মধ্যে কল্পনার যথেষ্ট ভেজাল আছে? শুদ্ধ বাস্তবতা নাকি তার মধ্যে ভেজাল আছে? Doctor's willingness to employ historical figures is the past of postmodern novelist revisionism. এই যে ইচ্ছে করে ইতিহাসকে বিকৃত করে উপন্যাস লেখা, আমাদের ইচ্ছে করে ইতিহাস বিকৃত করা হচ্ছে, তার মানে আমরা কিন্তু সচেতন হব এখন। তাই তো তাই তো ইতিহাস কিন্তু বিকৃত করা যায়, তার মানে তো এটা অন্ধের মতো মেনে নেওয়া যাবে না। লাইক দ্য মডার্নিস্ট, আধুনিকতাবাদী সাহিত্যিকের মতোই পোস্ট মডার্নিস্টরাও they seeks to overturn the disrupt conventional ways. তারা কি করতে চাচ্ছে? তারা ওভারটার্ন করতে চাচ্ছে, ডিসরাপ্ট করতে চাচ্ছে কনভেনশনাল ওয়েজ অফ অ্যাপ্রিহেন্ডিং হিস্ট্রি। ট্র্যাডিশনাল, প্রথাগত আমরা ইতিহাসকে যেভাবে ট্রিট করি সেটাকে তারা লন্ডভন্ড করে দিতে চাচ্ছেন, এলোমেলো করে দিতে চাচ্ছেন, চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। তারা কি বলতে চাচ্ছে? পাস্ট ইজ ইন লার্জ পার্ট অ্যান ইনভেনশন অফ প্রেজেন্ট। আমরা যখন বর্তমানে বসে অতীতের গল্প লিখি তখন সেটাকে আমরা দাবি করতে পারি না যে 100% সত্যি, কারণ আমরা অতীতকে বর্তমানের রঙে, বর্তমানের ধাঁচে দেখি। বর্তমানের উপর ভিত্তি করে অতীতকে আমরা রিপ্রেজেন্ট করি, সেটা কিন্তু 100% ট্রুথ হয় না। Past is invention of the present and projection of the story the novelist wants to tell. এক একজনের কাছে ইতিহাস হয়ে যাবে এক এক রকম, এক একজনের কাছে বাস্তবতার গল্প এক এক রকম হবে। এই যে ডক্টর ও র্যাক টাইম, সেম একই রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি সুজান সন্টাগের দ্য ভলক্যানো লাভার, 1992 সালের নভেল। সুজান সন্টাগ, ডক্টরও, তার র্যাক টাইম, আর সন্টাগের দ্য ভলক্যানো লাভার, এই দুইটাই হচ্ছে ইতিহাসকে ইচ্ছা করে বিকৃত করা হয়েছে, যাতে আমরা পরবর্তীতে যখন ঐতিহাসিক কোনো কিছু পড়বো আমরা যাতে চ্যালেঞ্জ করার সাহসটা পাই, যে আসলে যেটা ইতিহাস পড়ছি এটা কি সত্যি। দুইজন ব্যক্তি পেলাম, ডক্টরোর র্যাক টাইম আর সন্ট্যাগের ভলক্যানো লাভার। ডক্টরোর র্যাক টাইম, সন্ট্যাগের ভলক্যানিক লাভার। একই রকম আরেকটা পাচ্ছি, জন বার্থস দ্য সাটউইড ফ্যাক্টর। জন বার্থের সাটউইড ফ্যাক্টর সেম। রবার্ট কুভার্স পাবলিক বার্নিং। পাবলিক বার্নিং, এই চারটা নভেল, এই চারটা নভেলেরই কাহিনী এক। তারা ইচ্ছা করে ইন্টেনশনালি ইতিহাসটাকে বিকৃত ভাবে আমাদের সামনে উপস্থাপন করছে। তারা আমাদেরকে বলতে চাচ্ছে এই যে আমরা ইতিহাসকে বিকৃত ভাবে উপস্থাপন করলাম, তাহলে আপনি যে ইতিহাস পড়ছেন সেটা কি শুদ্ধ?
আপনি কি শিওর? আপনি কি 100% শিওর এটাই শুদ্ধ? পোস্ট মডার্নিস্টরা আমাদেরকে সচেতন করার চেষ্টা করছেন, যেটাকে আমরা সত্য বলে মেনে নেই, ধরে নেই, সত্য বলে ধরে নেই, মেনে নেই, এটা কি আসলেই সত্য? ইতিহাস কি সত্য বলে ধরে নিচ্ছেন? এটা কি আসলেই সত্য, নাকি একটা দলের কাছে সত্য, আরেকটা দলের কাছে মিথ্যা? চারজন পেলাম। ডক্টরও ভালো করে দেখে আসি। ডক্টরের পরে সনট্যাগ, এরপর জন বার্থ, রবার্ট কুভার, ডক্টরও রেকটাইম, সন্টরোর দ্য ভলকানো লাভার, জন বার্থের দ্য সটউইড ফ্যাক্টর, রবার্ট কুভারের পাবলিক বার্নিং। আপনারা যতটুকু পারেন আর কি মনে রাখা। এরা কি করেছেন? এরা চারজন they intentionally twisted the history to show us that it is possible to fabricate history. ইতিহাসকে যে বানানো সম্ভব, ইতিহাসকে যে বানোয়াট হিসাবে উপস্থাপন করা সম্ভব, ইতিহাস যে 100% ট্রুথ না, হিস্ট্রি ইজ নট 100% ফ্যাক্ট, হিস্ট্রি ইজ নট 100% ট্রুথ, এর মধ্যে ভেজালও থাকতে পারে। তারা আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছেন। ফ্যাব্রিকেটেড স্টোরি, বানানো। তারা যদি ইতিহাসকে ফ্যাব্রিকেট করতে পারে, চেঞ্জ করতে পারে, টুইস্ট করতে পারে, তাহলে তো আসলেই ইতিহাসকে বানানো সম্ভব, বিকৃত করা সম্ভব। ইতিহাসের পালাবদলের সাথে, রাজনীতির পালাবদলের সাথে সাথে ইতিহাস কিন্তু বদলে যাচ্ছে। এরপর কার্ট ভনেগাট। ভনেগাট ব্যক্তির নামটা মনে রাখেন, VONEGUT। ভনেগাট, তার একটা বিখ্যাত সেলিব্রেটেড নভেল আছে, স্লটার হাউস 5। ভনেগাটের বিখ্যাত উপন্যাস স্লটার হাউস 5। এটার আরেকটা নাম অর দ্য চিলড্রেন্স ক্রুসেড, আর ডিউটি ডান্স উইথ ডেথ 1969 সালে, 1969-এ পাবলিশ হয় স্লটার হাউস 5। ভনেগাট, VONEGUT, ভনেগাট ইম্পর্টেন্ট কিন্তু কুইজের জন্য। ভনেগাটস সেলিব্রেটেড নভেল স্লটার হাউস 5। ভনেগাটস স্লটার হাউস 5, এখানে উনি কি করছেন? দিস ইজ হিজ পোস্ট মডার্নিস্ট মাস্টারপিস, পৃথিবীর শ্রেষ্ঠ পোস্ট মডার্নিস্ট নভেল, পোস্ট মডার্ন নভেল, উত্তর আধুনিক উপন্যাস যদি বলি, স্লটার হাউস 5। স্লটার হাউস 5, এইটাতে ভনেগাট উনি কি করেছেন? ইট ইজ অ্যান এক্সপ্লিসিট অটোবায়োগ্রাফি। এটা হচ্ছে এটাতে এক্সপ্লিসিট অটো মানে হচ্ছে তার নিজের জীবনের গল্পটাকে উনি একটু টুইস্ট করেছেন, একটু ফ্যাক্টের সাথে ফিকশন মিশিয়েছেন, ঠিক আছে? মানে উনার নিজের জীবনের গল্পে উনি একটু অতিরঞ্জন করেছেন, একটু এক্সট্রা কিছু এলিমেন্ট, মাল মশলা অ্যাড করেছেন, which already marks a departure from novelistic convention. এক্সপ্লিসিট অটোবায়োগ্রাফি মানেই তো এটা কি আর নভেল রইলো? কিন্তু উনি এটা নভেলের মতো করেই লিখেছেন। স্লটার হাউস 5, ভনেগাট। ভনেগাট উনি কি করছেন? ভনেগাট ইনভেন্টেড আ ন্যারেটিভ। উনি একটা বিশেষ ধরনের গল্প বলা, উনার পদ্ধতি আছে, উনি একটা বিশেষভাবে গল্প বলছেন, ইউনিক ওয়ে অফ স্টোরি টেলিং অ্যান্ড ক্যারেক্টার, নিউ ওয়ে অফ স্টোরি টেলিং অ্যান্ড নিউ টাইপ অফ ক্যারেক্টার, নতুন ধরনের চরিত্র উনি সৃষ্টি করছেন। কিভাবে নতুন ধরনের চরিত্র? দ্যাট কনস্টিটিউট আ রেপুডিয়েশন অফ ট্র্যাডিশনাল ওয়ান নভেল। তথাগত প্রথাগত যে যুদ্ধ নভেল আছে, আমরা যুদ্ধ নিয়ে যে নভেলগুলো হয় সেগুলো তো আমরা অনেক সিরিয়াসলি পড়ি, কখনো ওগুলোতে চ্যালেঞ্জ করি না। যুদ্ধের ভিত্তিতে যদি নভেল থাকে আমরা সেটা পড়ি, বিশ্বাস করি, মেনে নেই এবং বিশ্বাস করি যে এটাই সত্য, ঘটেছিল তাই। তার নভেলে উনি রিপুডিয়েট করছেন, প্রত্যাখ্যান করছেন। রিপুডিয়েট করা মানে হচ্ছে অস্বীকার করা, কোনো কিছুর সত্যতা অস্বীকার করা। রিপুডিয়েটিং ট্র্যাডিশনাল ওয়ার নভেল, প্রথাগত যুদ্ধের যে উপন্যাস সেটাকে উনি কি করছেন? রিপুডিয়েট করছেন। রিপুডিয়েট মানে হচ্ছে রিনাউন্স করা, কোনো কিছুকে অস্বীকার করা। Whereas most war novels provide a chronological and panoramic structure. যুদ্ধের যে উপন্যাসগুলো
সেগুলোতে আপনি খুব সুন্দর সিকোয়েন্সিয়াল বর্ণনা পাবেন। প্রথমে ঘটনা এটা ঘটলো, তারপরে এটা ঘটলো, তারপরে এটা ঘটলো, তারপরে এটা ঘটলো, একটার পর একটা সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি সাজানো। এটা কি? ওয়ান নভেল। এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা ঘটলো। আমরা একটা প্যানোরামা পাই, একটা ক্রোনোলজি, সিকোয়েন্সিয়াল বর্ণনা আমরা পাই, সিকোয়েন্স উইথ এ ক্রস সেকশন অফ রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার্স। যুদ্ধের উপন্যাসগুলো আমরা এরকম সিকোয়েন্স অনুযায়ী বর্ণনা পাই, আমরা যাতে মোটামুটি বেশ মনে হয় যে একটা সিরিয়ালি বেশ সুন্দর একটা রিপোর্ট পড়লাম। ভনেগ্যাট উনি কি করলেন? এটাকে বাতিল করে দিলেন। হি ফোকাসড অন সিঙ্গেল প্রোটাগনিস্ট, বিলি পিলগ্রিম। বিলি পিলগ্রিম নামে একজন, বিলি পিলগ্রিম হচ্ছে তার উপন্যাসের মূল চরিত্র। বিলি পিলগ্রিম তার চিন্তা ভাবনার উপর ভিত্তি করে এই যুদ্ধের উপন্যাসটা, মানে এটা আসলে যুদ্ধের উপন্যাসটাকে এমন ভাবে উনি লিখেছেন যে পড়ে মনে হবে যে ঘটনার মধ্যে যথেষ্ট গলদ আছে, এবং সেই যে ইমপ্রেশন সেটা পরবর্তীতে, সেই সংশয়, সেই সন্দেহ, এটা কিন্তু পরবর্তীতে আমরা যত যুদ্ধের উপন্যাস পড়বো আমাদেরকে তাড়া করবে, যে ওই যে একটা উপন্যাস পড়ছিলাম সেটা তো মিথ্যা ছিল, তাহলে এটাকে সত্য বলে ভাবছি, এটাও কি মিথ্যা না? এটা কি সত্য না এটা মিথ্যা? আমরা একটা দ্বিধার মধ্যে পড়ে যাই, এবং এই দ্বিধাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দ্বিধাগ্রস্ত হওয়াটা উচিত। উনি দেখালেন যে প্রথাগত ট্র্যাডিশনাল যুদ্ধের যে উপন্যাস সেটাতে আমরা পড়েই তো আমরা বিশ্বাস করে ফেলি, আমাদের মধ্যে বিশ্বাস চলে আসে, আমরা চ্যালেঞ্জ করি না। কিন্তু উনি দেখালেন যে হ্যাঁ, এই যুদ্ধের উপন্যাসেও মিথ্যা তথ্যে ভর্তি থাকে, এবং আমাদের অনেক ভুল বিশ্বাসের জন্ম হয় এখান থেকে। উনি ভনেগাট, ব্যক্তির নামটা মনে রাখেন, উনি যুদ্ধের উপন্যাসেও যে অনেক বানোয়াট তথ্য থাকে এবং সেটা আমরা অজান্তেই বিশ্বাস করে ফেলি, ওটাকে আমরা রিয়েলিটির পার্ট বলে ধরে নেই, এই ব্যাপারে উনি আমাদেরকে সাবধান করছেন। Slaughterhouse-Five is part of observation of Vonnegut's contemporary world and his World War II past, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবীর একটা ছায়া আমরা পাচ্ছি স্লটার হাউস 5-এ। স্লটার হাউস 5 এই উপন্যাসে আমরা পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পরিবেশের একটা ছায়া পাচ্ছি। একই সাথে এখানে উনি নিয়ে আসছেন দ্য ওয়ার্ল্ড অফ এলিয়েন্স, এলিয়েনরা চলে আসছে এখানে। এখন আপনি বলেন, এটা কি বাস্তব? আপনি যুদ্ধের গল্প পড়ছেন, যুদ্ধের গল্প খুবই সিরিয়াস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী, তখন হঠাৎ করে এলিয়েনরা চলে আসলো, ভিনদেশি প্রাণীরা চলে আসলো, তখন আপনি নির্দ্বিধায় বলবেন আরে দূর, যুদ্ধের গল্পে এবার এলিয়েনরা চলে আসলো কেন, বানোয়াট মিথ্যা যত গল্প। তার মানে কি? ভনেগাট আমাদের চোখ কান খুলে দেওয়ার চেষ্টা করছেন। এলিয়েন, আমরা জানি যে এলিয়েন বাস্তব না, তাই তো এলিয়েন ঢুকে গেল আর আমরা সচেতন হয়ে গেলাম, তেলে বেগুনে জ্বলে উঠলাম, কি ব্যাপার যুদ্ধের উপন্যাসে এলিয়েন আসলো কেন, তার মানে এটা তো মিথ্যা কাহিনী। এলিয়েন যদি মিথ্যা হয়, এরকম আরো অনেক সেন্সিটিভ মিথ্যা আছে যেটা হয়তো আমরা টের পাই না। যখনই এলিয়েন আসলো তখন আমাদের গায়ে লেগে গেল, আরে দূর, যুদ্ধের উপন্যাসে এলিয়েন চলে আসছে। কিন্তু যুদ্ধের উপন্যাসে এরকম আরো অনেক মিথ্যা ঢুকিয়ে দেওয়া হয় যেটা আমরা টেরও পাই না। এলিয়েন মিথ্যা বলে আমরা টের পাইলাম, কিন্তু অন্য অনেক মিথ্যা আছে যেটা আমরা জানি না কিন্তু বিশ্বাস করে বসে থাকি। ভনেগাট আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে ওয়ার নভেলস এগুলোকে যেন আমরা অন্ধের বোকার মতো বিশ্বাস না করে ফেলি, চ্যালেঞ্জ করি। ভনেগাট এই যে এলিয়েনদের উনি অ্যাড করলেন টু ডিফ্যামিলিয়ারাইজ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। পৃথিবী বলতে আমরা যেটা বুঝি এটাকে একটা অপরিচিত রূপে আমাদের সামনে তুলে ধরা, পরিচিত পৃথিবীর জায়গায় আমরা অপরিচিত অন্যরকম একটা পৃথিবী দেখতে পাচ্ছি। যে পৃথিবীকে আমরা যেভাবে চিনি, পৃথিবীকে আমরা যেভাবে বিশ্বাস করি জানি, তার থেকে অন্যরকম ভাবে অপরিচিত, যাতে সি হিজ সারাউন্ডিংস ইন এ ফ্রেশ ওয়ে। যখনই আমরা কোনো কিছু অপরিচিত লাগে, যখনই আপনাদের কোনো কিছু অপরিচিত লাগে, আপনি কিন্তু সেটা আরো মন দিয়ে দেখেন। আপনার পরিচিত জায়গা, পরিচিত মানুষ, তাদেরকে কিন্তু আপনি সারাক্ষণ সবসময় সাবধানে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখেন না। কিন্তু যখনই কেউ অপরিচিত, অপরিচিত জায়গা, অপরিচিত মানুষ, তখন আমরা কি করি? ওই জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, অনেক ক্রিটিক্যালি দেখি। স্লটার হাউস 5 আমাদেরকে এমন একটা অপরিচিত পৃথিবী আমাদের সামনে তুলে ধরছে যে আমরা এটা
ফ্রেশ পয়েন্ট অফ ভিউ, একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, যেহেতু এটা আমাদের অপরিচিত, একদম অন্যরকম। এর জন্য আমরা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। ইট ইজ আ ব্রেক ফ্রম ইমপ্রিজনিং পারসেপশন অফ ক্যান্ট, দ্য ওয়েট অফ হিস্টোরি। আমরা যখন পরিচিত কোনো পরিবেশে থাকি তখন আমরা অনেক গদ বাঁধা পুরাতন ধারণা আমরা ধরে নিয়ে অনেক সত্যকে আমরা বিনা বাক্য ব্যয়, বিনা বিদ্রোহে আমরা মেনে নিয়ে কিন্তু সেটাকে ধরে নিই। ওয়েট অফ হিস্টোরি, ইতিহাস, ইতিহাসের অনেক ঘটনা আছে আমরা এটা সত্য বলে মেনে নেই, আমরা চ্যালেঞ্জও করি না যে এটা সত্য না মিথ্যা, আমরা ধরে নিই যে এটা সত্য। অ্যান্ড দ্য রুল অফ অর্থোডক্সি, এবং প্রচলিত নিয়ম কানুনকে আমরা মেনে চলি। ভনেগাট আমাদেরকে সেই সাহসটা দিচ্ছেন যাতে আমরা চ্যালেঞ্জ করি। ভনেগাট হ্যাজ লিবারেটেড হিমসেলফ ফর দ্য এস্টাবলিশড জেনার অফ দ্য নভেল। প্রচলিত এই মেনে নেয়া নভেল, মানে যে গদ বাঁধা প্রথাগত নভেল যেগুলো কিছু সত্যকে মেনে নিয়ে আগাচ্ছে, সেগুলোকে উনি চ্যালেঞ্জ করছেন। He expects his reader to eschew the scratches of chronology and plot. ক্রোনোলজি বলতে আমরা যা বুঝি, প্লট বলতে আমরা যেটাকে বুঝি, এটাকে উনি বলছেন যে বিকৃত করা সম্ভব, এবং এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। মিনিং ইজ নট সিকোয়েন্সিয়াল বাট সাইক্লিক্যাল। অর্থটা সবসময় সিকোয়েন্সের মাধ্যমে আসে না, এমন না যে আপনি সিকোয়েন্স অনুযায়ী আপনি সব সিরিয়াল অনুযায়ী সব জানলেন, আমি অর্থ জেনে গেলেন, তা না। মিনিং সিকোয়েন্সে থাকে না, মিনিং হচ্ছে সাইক্লিক্যাল, একই অর্থ বারবার ঘুরে ফিরে আসে। অর্থটা অর্থটা বারবার ঘুরে ঘুরে আসে। আমাদের যে বোধ, বাস্তবতা বোধ, এটা হচ্ছে জালের মতো। সে মানে এটা সুতার মতো না, এটা জালের মতো, একটা একটার সাথে অনেকগুলো সূত্রে গাথা। সো দ্যাট ইভেন্টস ইন স্লটার হাউস 5, এই স্লটার হাউস 5 এর কথা আমরা বারবার বলছি, ভনেগাটের স্লটার হাউস 5, এখানে রিপিটেবল এন্ড টাইম বিকামস কাইন্ড অফ ক্যানভাস। একই রকম ঘটনা বারবার ঘটছে, একটা ক্যানভাসে যেরকম ছবি আঁকা থাকে, স্লটার হাউস এরকম একটা ক্যানভাস, এখানে ছবি আঁকা। হিউম্যান কনসাসনেস ইমপ্রিন্টস ইটসেলফ, এখানে মানুষের চেতনার একটা ছবি ফুটে উঠছে। মানুষের চেতনা সিকোয়েন্স অনুযায়ী, ঘটনা অনুযায়ী ঘটে না, মানুষের চেতনা হচ্ছে জাম্বলড, এলোমেলো। আপনি দেখবেন যখনই আপনি আপনার কোনো ছোট ভাই বা বন্ধু বা কাছের মানুষের সাথে গল্প করতে বলবেন অতীতের কোনো ঘটনা, দেখবেন আপনি সিকোয়েন্সিয়ালি বলতে পারবেন না, আপনার অন্য ঘটনা আগে পরে হয়ে যাবে, আগের ঘটনা পরে বলে ফেলবেন, পরের ঘটনা আগে বলে ফেলবেন। মানে আমাদের চেতনায় ঘটনাটা যেভাবে থাকে এটা এলোমেলো থাকে, ওরকম সবসময় সুশৃঙ্খল সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি থাকে না। তাহলে ভনেগাট গেল, আর ওইদিকে আমরা ডক্টরও পড়েছি, সন্ট্যাগ পড়েছি। অন্তত এই তিনজনের নাম মনে, দুইজনের নাম মনে রাখেন অ্যাটলিস্ট, আশা করি অ্যাটলিস্ট অন্তত। ডক্টরও র্যাক টাইম, যেটাকে উনি ইতিহাসকে ইচ্ছা করে বিকৃত করেছেন, আর ভনেগাটের কি স্লটার হাউস 5, এটাতে উনি ইচ্ছা করে যুদ্ধের উপন্যাসকে বিকৃত করেছেন। পোস্ট মডার্ন অ্যাজ মেটাফিকশন, এটা দিয়ে আজকে আমাদের আলোচনা আমরা শেষ করে দেব। দ্য পোস্ট মডার্ন নভেল ইজ আ মেটাফিকশন। ইসমাইল রিডস, ওনার একটা নভেল আছে, নভেলের নাম হচ্ছে ফ্লাইট টু ক্যানাডা। ইসমাইল রিড, ইসমাইল রিড, ওনার নভেলের নাম হচ্ছে ফ্লাইট টু ক্যানাডা। এই উপন্যাসটা একটা বিশেষত্ব হচ্ছে, দিস নভেল ডাজ নট মিয়ারলি কাউন্টার দ্য কনভেনশনস। এই উপন্যাসটা শুধু প্রথাকে চ্যালেঞ্জ করে উল্টে পাল্টে ধ্বংস করে দিচ্ছে না, but also insist on the primacy of novelists' fictional universe. যিনি উপন্যাসিক, যিনি সাহিত্যিক, তিনি তার নিজস্ব একটা পৃথিবী গড়ে তুলবেন উপন্যাসে। তিনি প্রচলিত কোনো একটা বিশ্বের উপর ভিত্তি করে উপন্যাস লিখবেন না, উনি ওনার উপন্যাসে সম্পূর্ণ নতুন একটা ইউনিভার্স, সম্পূর্ণ নতুন একটা পৃথিবী উনি গড়ে তুলবেন। পার্সোনাল ফিকশনাল ইউনিভার্স, কাল্পনিক পৃথিবী। ইসমাইল রিডস ফ্লাইট টু কানাডা, এখানে আমরা পাচ্ছি যে রিড উনি
হি ইজ ইনভেন্টিং হিজ ওন ফিকশনাল ইউনিভার্স। এমন ভাবে উনি ফিকশনাল ইউনিভার্সকে তুলে ধরছেন যে আমরা পড়তে গিয়েই বুঝতে পাবো, টের পাবো যে এটা মিথ্যা, যা পড়ছি এটা মিথ্যা, অবাস্তব। দ্য নভেল এক্সাজারেট, এই যে ফ্লাইট টু কানাডা, এই নভেলটা অতিরঞ্জন করে, বেশি বেশি বলছে দ্য ওয়ে পাস্ট এন্ড প্রেজেন্ট আর মিক্সড। মানে সে বারবার দেখাচ্ছে যে পাস্ট প্রেজেন্ট কিভাবে মিক্সড। আমরা প্রেজেন্ট অনুযায়ী পাস্টকে চেঞ্জ করে দেই, আর পাস্টের উপর ভিত্তি করে আমাদের প্রেজেন্ট রচিত হয়। আমাদের পাস্ট যেমন, সেটার উপর ভিত্তি করে প্রেজেন্ট, আবার প্রেজেন্টে পৌঁছে আমরা পাস্টকে ইচ্ছা মতো এডিট করি, আমরা মিথ্যা বলি, বানোয়াট অনেক কিছু অ্যাড করি, ইতিহাসকে আমরা চেঞ্জ করে দিই। এবং কনফিউজড ইন কন্টেম্পোরারি কনসাসনেস, এবং এটার কারণে আমাদের চেতনা মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। আমরা এতটাই কনফিউজড হয়ে যাই যে কোনটা সত্য কোনটা মিথ্যা ধরতে পারি না, কোনটা সত্যিকারের অতীত কোনটা বানোয়াট অতীত এটা আমরা ধরতে পারি না। হিস্ট্রি ইজ নট আ লিনিয়ার কন্টিনিউম ফ্রম পাস্ট টু প্রেজেন্ট। ইতিহাস মানে একদম সুন্দর সিরিয়ালি পাস্ট থেকে প্রেজেন্টে আসছে তা কিন্তু না। হিস্ট্রি মানে একদম পাস্ট প্রেজেন্ট ফিউচার এই সিকোয়েন্স কিন্তু না, বাট রেদার এ কেওটিক মেলাঞ্জ। এটা একটা বিশৃঙ্খল একটা মিক্সচার, ভেরি কেওটিক, মানে এলোমেলো একটা মিশ্রণ, ভেরি ইনডিসিপ্লিনড, a chaos of different periods and sensibilities, বিভিন্ন সময়ের এবং বিভিন্ন সময়ের যে অনুভূতি সেটার একটা এলোমেলো মিশ্রণ, that coexist and contradict one another in reader's mind। আমরা পড়তে গিয়ে বুঝবো যে এই দুইটার কোনোটাই সত্য হতে পারে না, অথবা এইটা সত্য হতে পারে না, এটা সত্য হলেও এটা সত্য হতে পারে না, এটা যদি সত্য হয় এটা সত্য হবে না। আমরা ফ্লাইট টু কানাডা এই উপন্যাসটা পড়তে গিয়ে আমরা বুঝতে পারবো যে দিস ইজ অ্যাবসার্ড, ইট ইজ টোটালি অ্যাবসার্ড, ইট ইজ আনকানেক্টেড টু এনি রিয়েলিটি আউটসাইড দিস পেজ। এই নভেলটার কাহিনী শুধুমাত্র এই নভেলেই সীমাবদ্ধ, পুরোটাই কাল্পনিক, পুরোটাই কাল্পনিক, বাস্তবতার সাথে এর কোনো মিল নাই। যেহেতু বলেই দিচ্ছে ইসমাইল রিড যেটা বাস্তবতার সাথে কোনো মিল নাই, তাহলে যদি আপনি বলেন যেটা অবাস্তব, তাহলে কি এটা কোনো বুদ্ধিমানের কথা হলো? ঔপন্যাসিক তো প্রথমেই বলে দিচ্ছে যে এটার সাথে বাস্তবতার কোনো যোগ নাই, সে শুরুতেই বলে দিচ্ছে দিস ইজ আনকানেক্টেড উইথ এনি রিয়েলিটি। এটা শোনার পরেও আপনি যদি জাজ করে বলেন এটা অবাস্তব, তাহলে আপনি একটা বোকা, আপনি একটা অশিক্ষিত মানুষ। ইসমাইল রিড তার নভেলের শুরুতেই বলে দিচ্ছে এখানে বাস্তবতার সাথে কোনো যোগাযোগ নাই, অতএব আপনি বাস্তবতার সাথে এটাকে কেন কম্পেয়ার করবেন? এই উপন্যাসের তুলনা শুধু এই উপন্যাসে, এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে এই উপন্যাসে, এই উপন্যাস নিজেই নিজেকে চ্যালেঞ্জ করছে, নিজেই নিজেকে অ্যানালাইজ করছে। এই উপন্যাসের বিষয়বস্তু এই উপন্যাস নিজেই, এই উপন্যাসের ফোকাস এই উপন্যাস নিজে, এই উপন্যাসের কোনো অন্য উদ্দেশ্য নাই, অন্য কোনো উদ্দেশ্যে এই নভেল ব্যবহার হচ্ছে না, এটার আর কোনো উপযোগিতা দরকার নাই, এটা দিয়ে আর কোনো কাজ হবে না। এই উপন্যাসের মানে শুধু এই উপন্যাসই, এখানে আপনি কোনো নৈতিক শিক্ষা পাবেন না, মোরাল নলেজ পাবেন না, যা লেখা তাই, অন্য কোনো উদ্দেশ্যে এটাকে ব্যবহার করা যাবে না। নো হিডেন ফিলোসফি, নো হিডেন পলিটিক্স, কোনো কিছু এখানে ইনডিরেক্টলি বলা নাই, কোনো কিছু বোঝানো হয় নাই, যা বলা হয়েছে তাই, আর্ট ফর আর্ট সেক, সেই যে অ্যাস্থেটিক থিওরি যেটা আমরা মডার্ন পোয়েট্রিতে বলেছিলাম। ইসমাইল রিডস উনার ফ্লাইট টু কানাডা, এটা আমরা এরকম একটা মেটাফিকশন, মেটা নভেল আর কি বলতে পারি। সেলফ রিফ্লেক্সিভ ফিকশন সার্ভড অ্যাজ দ্য মডেল ফর কন্টেম্পোরারি পোস্টমডার্নিজম। সেলফ রিফ্লেক্সিভ, এই নভেলের বিষয়বস্তু নভেল নিজেই, এই নভেলের ফোকাস হচ্ছে নভেল নিজেই, নভেলই নিজেকে চ্যালেঞ্জ করছে, নিজেকে কম্পেয়ার করছে। ফ্লাইট টু কানাডার মতো আমরা আরেকটা পাচ্ছি সনট্যাগ। সনট্যাগের কিন্তু আমরা অলরেডি নামটা কিন্তু একবার পেয়েছি, সনট্যাগের আমরা আরো দুইটা উপন্যাস পাচ্ছি, দ্য বেনিফ্যাক্টর, ডেথ কিট। সনট্যাগ মানে ওনার নাম কিন্তু দুইবার আসলো,
সনট্যাগ রিজেক্ট দ্য আমেরিকান রিয়েলিস্ট স্কুল অফ ফিকশন। সনট্যাগ তার উপন্যাসে আমেরিকান যে রিয়েলিস্ট লেখার ধরন, মানে উনি একজন আমেরিকান রাইটার, উনি রিয়েলিস্ট ফিকশনের যে ফিলসফি এটাকে উনি প্রত্যাখ্যান করলেন, একদম প্রত্যাখ্যান করে দিলেন। Sontag is not concerned so much with the manners and modes of contemporary society. তার এই গতানুগতিক সমাজ এর উপর ভিত্তি করেই যে নভেল লিখতে হবে, এটা উনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না, যে আমার নভেল কন্টেম্পোরারি হতে হবে, এমন কোনো কথা নেই। As she is with literature itself. কি বলছে? Sontag is not concerned so much with manners and modes of contemporary society as she is with literature itself. সনট্যাগ উনি লিটারেচারের কথা ভাবছেন, উনি সমসাময়িক সমাজের কথা ভাবছেন না, উনি ইতিহাসের কথা ভাবছেন না, উনি সাহিত্যের কথা ভাবছেন। উনি সমাজের জন্য সাহিত্য লিখছেন না, উনি ইতিহাসের জন্য সাহিত্য রচনা করছেন না, উনি সাহিত্যের জন্যই সাহিত্য রচনা করছেন। সাহিত্যের মূল উদ্দেশ্য হচ্ছে সাহিত্য রচনা করা, সমাজ পরিবর্তন না, মানুষের মধ্যে পরিবর্তন আনা না, মানুষকে ইতিহাস শিক্ষা দেওয়া না, মানুষকে ফিলোসফি শিক্ষা দেওয়া না, রাজনীতি শিক্ষা দেওয়া না, কোনো নৈতিক শিক্ষা, কোনো কিছু না। উনি উনি সাহিত্য রচনা করেছেন শুধুমাত্র সাহিত্যকে রিচ করার জন্য, সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য। দ্যাট ইজ, শি পারসিউস আ ফর্ম অফ ন্যারেটিভ। সনট্যাগ উনি ফলো করছেন a form of narrative turned back on itself, in which the narrator makes the idea of reality problematic and fictional. আমরা বাস্তবতা বলতে আমাদের একটা আইডিয়া আছে যে বাস্তবতা তো সহজ সরল, বাস্তবতা হচ্ছে সিম্পল, রুল থাকবে, ডিসিপ্লিন থাকবে, আমার বাবা মা, নানা, দাদা দাদি, গুরুজনরা যা শিখিয়ে দিচ্ছে এটাই বাস্তবতা, সুশৃঙ্খল থাকবো, নিয়ম কানুন মানবো, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা জানি সব নিয়ম কানুন মানার পরেও দেখবো আমরা হেরে যাচ্ছি, তখন আমরা ঘাবড়ে যাই, পেয়ে যাই। তাহলে এতদিন ধরে আমরা যা জানলাম সব কি মিথ্যা? সবই মিথ্যা। সনট্যাগ তার উপন্যাসে দেখালেন রিয়েলিটি বলতে আমরা যেটা বুঝি সেটা যথেষ্ট প্রবলেম্যাটিক, যথেষ্ট ফিকশনাল। মানে আমার নানা দাদা, আমার গুরুজনরা আমাকে যে রিয়েলিটি শিখিয়ে গিয়েছেন এটা তাদের বানানো, হয়তো তারা এটা বানোয়াট নিজে করেননি, অথবা তাদের গুরুজনরা তাদেরকে শিখিয়ে গেছে, তাদের গুরুজনরা তাদেরকে শিখিয়ে গেছে, বংশ পরম্পরায়, সিরিয়ালি, ঐতিহাসিক ভাবেই উত্তরাধিকার সূত্রে আমরা এই বানানো, বানোয়াট, মিথ্যা বাস্তবতার যে জ্ঞান সেটা আমরা লাভ করেছি। মানে উত্তরাধিকার সূত্রে বাস্তবতার যে জ্ঞান আমাদের, সেটা বানোয়াট, মিথ্যা। সনট্যাগ ওনার উপন্যাসের মাধ্যমে, বেনিফ্যাক্টর, ডেথ কিট, বিশেষ করে এই দুটো উপন্যাসের মাধ্যমে দেখাচ্ছেন যে আমরা রিয়েলিটি বলতে যেটাকে বুঝি এটা আসলে সত্যিকারের রিয়েলিটি না, এটা একটা ভণ্ডামি, প্রিটেন্স, এটা একটা বাস্তবতার ভান। উনার ফিকশন এতটাই অবাস্তব যে এটা বাস্তবতার ধার ধারে না, এবং এই উপন্যাস তার ফোকাস হচ্ছে সে নিজেই, তার তুলনা, এই উপন্যাসের তুলনা এই উপন্যাসের সাথে, অন্য কোনো কিছুর সাথে না। সেলফ রিফ্লেক্সিভ, নিজে নিজেকে অ্যানালাইজ করছেন, সম্পূর্ণ ফিকশনাল, সম্পূর্ণ ফিকশনাল একটা দুনিয়া সৃষ্টি করছেন। উইলিয়াম এস বারোউসের কন্ট্রোভার্সিয়াল নেকেড লাঞ্চ, আমরা এটা দিয়ে শেষ করব আজকে। উইলিয়াম এস বারোউস তার একটা খুবই বিতর্কিত একটা উপন্যাস নেকেড লাঞ্চ, এটা একটা মুভি আছে, আপনারা দেখতে পারেন, খুবই উইয়ার্ড, খুবই অদ্ভুত উদ্ভট একটা মুভি, নেকেড লাঞ্চ। এটা আইএমডিবি তে অনেক ভালো রেটিং আছে, এটা অনেক বিখ্যাত মুভি, নেকেড লাঞ্চ। এই মুভিটা, এই নভেলটা যখন কেউ পড়বে, it deemed obscene by many courts in United States. ইউনাইটেড স্টেটস, আমেরিকা যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, আপনাদের পছন্দের স্বপ্নের দেশ ইউনাইটেড স্টেটস, এটার অনেকগুলো অঙ্গরাজ্যে এই নভেলটা নিষিদ্ধ। কারণ কি?
এটাকে অনেকে বলে হচ্ছে পর্নোগ্রাফিক নভেল, ফুল অফ সেক্সুয়াল পারভার্সন, ড্রাগ অ্যাডিকশন, প্রচুর অবসিন অশ্লীল সেক্সুয়াল ইন্ডিকেশন আছে, ড্রাগ অ্যাডিকশনের কথা বলা আছে। এই সেক্সুয়াল পারভার্সন, সেক্সুয়াল, এই যে যৌন বিকৃতি, যৌন বিকৃতি, সুস্থ যৌনতা না, অসুস্থ যৌনতা, অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন, নেশা, দিজ আর দ্য সেন্ট্রাল থিমস অফ দ্য নভেল। সেক্সুয়াল পারভার্সন, ড্রাগ অ্যাডিকশন, এটা আমরা কোন উপন্যাসের কথা বলছি? নেকেড লাঞ্চ। ইট represents a shocking refutation of traditional moral and values and literary convention. এই উপন্যাসটা এতটাই অশ্লীল, এতটাই ভয়ঙ্কর, যে এটা প্রচলিত যত নৈতিকতা, মূল্যবোধ, রীতিনীতি আছে সবকিছুকে বাতিল করে, সবকিছু ভেঙে দিয়ে, যত সাহিত্যিক নিয়ম নীতি আছে সবকিছুকে ভেঙে দিয়ে খুবই ভয়াবহ, খুবই অশ্লীল একটা উপন্যাস। এত এত অশ্লীল একটা উপন্যাস বড় কেন লিখলেন? লিখলেন এইটা আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য যে যেটাকে আমরা ট্র্যাডিশনাল মোরাল ভ্যালু, যেটাকে আমরা নৈতিকতা, মূল্যবোধ বলে মাথায় তুলে নাচছি, সেটা আসলে কি ঠিক, নাকি আমরা সেটা বোকার মতো মেনে নিচ্ছি? আমরা যেটাকে মোরালিটি বলছি, সেটা কি আসলেই মোরালিটি? সেটা কি আসলেই নৈতিকতা নাকি অনৈতিক? যেটাকে আমরা ন্যায় বলছি, সেটা কি ন্যায় না অন্যায়? আমরা সাহিত্য আমাদেরকে যে প্রথা দিয়ে যাচ্ছে, সে প্রথা কি ভালো না মন্দ? উনি ওনার এই খুবই বিতর্কিত, এটা অনেক দেশে, পৃথিবীর অনেকগুলো দেশে এটা নিষিদ্ধ, নেকেড লাঞ্চ। প্রচলিত সব নিয়ম কানুনকে বাতিল করে একটা ভয়ঙ্কর একটা সমাজের ছবি এখানে আছে। আমাদেরকে চোখ খুলে দেওয়ার চেষ্টা করছেন, আমাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করছেন, যেটাকে আমরা ন্যায় বলছি, নীতি বলছি, মূল্যবোধ বলছি, নৈতিকতা বলছি, সেটা কি আসলে নৈতিকতা? Indeed, Naked Lunch contains far more extreme pornographic elements. এটাতে প্রচুর পরিমাণে পর্নোগ্রাফিক এলিমেন্ট আছে দেন জয়েসেস ওন নভেল। ইভেন জেমস জয়েস ডিএইচ লরেন্সকেও হার মানাচ্ছেন। ডিএইচ লরেন্সের কথা আমরা বলেছিলাম যে ওনার নভেল এখনো বহু দেশে নিষিদ্ধ। এই উইলিয়াম এস বরোস তার নেকেড লাঞ্চ, এটা এখনো অনেক দেশে নিষিদ্ধ ফর এক্সট্রিম পর্নোগ্রাফিক এলিমেন্টস, মানে সামাজিক যে স্থিতিশীলতা সেটাকে ভেঙে দিতে পারে এরকম ভয়ঙ্কর একটা উপন্যাস। উনি কেন এত ভয়ঙ্কর একটা উপন্যাস লিখলেন? দ্যাট এক্সপেরিমেন্টস উইথ ল্যাঙ্গুয়েজ এন্ড ইলিসিট লিটারেচার, অশ্লীল ভাষায় লেখা, অশ্লীল বিষয়ের উপর। উনি ইচ্ছা করেই এই অশ্লীল জিনিসগুলো লিখছেন যাতে আমরা সচেতন হই। এটা মোটা দাগে লেখা, এটা চোখে পড়ছে, অশ্লীল ভাষাগুলো আমাদের চোখে পড়ছে দেখে আমরা বলতে পারছি অশ্লীল। কিন্তু আমাদের সমাজে দেখবেন অনেক অনেক সাধু, অনেক মানে শ্লীল মানুষ, যারা নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ, তারাও দেখবেন নৈতিকতার আড়ালে, নৈতিকতার মুখোশের আড়ালে তারা অনৈতিক কাজ করছেন। আমাদের সেই ব্যাপারে সচেতন করতে চাচ্ছেন যে প্রথাগত নৈতিকতা, ন্যায় বোধ, মূল্যবোধ, এই যে বিষয়গুলো আমরা মেনে নেই বোকার মতো, কোন রকম চ্যালেঞ্জ না করে। আপনি আপনার বাস্তব জীবনে দেখবেন, অনেকেই দেখবেন এইসব ভণ্ডামির মুখোশ পরে তারা অন্যায় করে বেড়ায়। তারা নিজেদেরকে দাবি করে যে তারা হচ্ছে সবচেয়ে চরিত্রবান, অথচ তারাই মুখোশের আড়ালে সবচেয়ে চরিত্রহীন কাজগুলো করে। এত নৈতিকতা বোধ সম্পন্ন, এত শ্লীল ভদ্রলোক, সুশীল ভদ্রলোক, তারা যদি এইরকম গোপনে অশ্লীল কাজ করতে পারে, তাহলে বলতে সমস্যা কোথায়? এরা মুখে এত সুশীল কিন্তু কাজে এত অশ্লীল। আপনি দেখবেন আপনাদের আমাদের বাস্তব জীবনে আছে এদের মতো সুশীল ব্যক্তি আর কেউ নাই, কিন্তু এদের মতো অশ্লীল কাজ আর কেউ করে না। তারা অশ্লীল কাজ করে যাচ্ছে। আর উইলিয়াম এস বরোস তার নেকেড লাঞ্চে অশ্লীল ভাষাটা প্রয়োগ করছেন চোখের সামনে। মানে নৈতিকতার আড়ালে অনৈতিকতা, সুশীলতার আড়ালে অশ্লীলতা, এটা আমাদেরকে সাবধান করছেন। উইলিয়াম এস বরোস তার নেকেড লাঞ্চ নভেলে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন
যে আসলে আমরা যেটাকে নৈতিকতা বলি, সুশীলতা বলি, শ্লীলতা বলি, আসলে কি সেটা কি নৈতিকতা নাকি সেটা অশ্লীলতা? পোস্ট মডার্নিস্টরা এভাবেই আমাদেরকে বারবার সাবধান করে যাচ্ছেন। নেকেড লঞ্চ স্টিল শকস রিডার্স উইথ হিস অরিজিনালিটি, ব্রুটালিটি এন্ড প্রফানিটি। বারবার আমাদেরকে কিন্তু সাবধান করে যাচ্ছে। এখনো পর্যন্ত নেকেড লঞ্চ ক্যান নেভার বি ফুলি ডাইজেস্টেড। ওকে, আমরা তাড়াতাড়ি শেষ করি। আর দুটো পয়েন্ট। থমাস পিনচন, থমাস পিনচন সম্পর্কে আমাদের জানা জরুরি। আ স্ট্রং এলিমেন্ট অফ ফ্যান্টাসি আমরা পাই থমাস পিনচনের উপন্যাসে, মানে ফ্যান্টাসি উপন্যাস, মানে আপনি পড়লেই বুঝবেন এটা হচ্ছে কাল্পনিক, মানে ওই রকম হালকা কাল্পনিক না যে আমরা বিশ্বাস করে ফেলবো। এটা এতটাই ফ্যান্টাসি যে আমরা এটা মাথায় থাকবে যে আমরা এটা ফ্যান্টাসি উপন্যাস পড়ছি। থমাস পিনচন, while relying on many of the tropes of science fiction, উনি সায়েন্স ফিকশনের ধাঁচে, সায়েন্স ফিকশন উপন্যাসের ধাঁচে, কল্পবিজ্ঞান সায়েন্স ফিকশন উপন্যাসের ধাঁচে উনি ফ্যান্টাসি উপন্যাস লিখছেন। হি রাইটস ম্যাসিভ নভেলস, অনেক বড় বড় উপন্যাস, টেকিং অন নাথিং লেস দ্যান এন্টায়ার কোর্স অফ ওয়ার্ল্ড হিস্টরি অফ 19th and 20th centuries। ইতিহাসের অবলম্বনে উনি, ইতিহাসের অবলম্বনে উনি আনছেন সামথিং টোটালি ফ্যান্টাস্টিক, exploring how science and its technological implication have come to dominate society। মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিকে আস্তে আস্তে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যে বিজ্ঞান প্রযুক্তি মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ধ্বংস করে দিচ্ছে। Humankind's first-year need to seek dominion over world that is falling apart। মানুষ কি করছে? ডক্টর ফস্টাসের কথা আপনারা জানেন, মনে করবেন। ডক্টর ফস্টাস সে জ্ঞানী, পৃথিবীর সব জ্ঞান অর্জনের জন্য তার তার আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল। এখানে মানুষ ডক্টর ফস্টাসের মতোই, ফস্টের মতোই, সে বিজ্ঞান ও প্রযুক্তির উপর এত বেশি নির্ভর হয়ে যাচ্ছে, এত বেশি ডমিনেট করছে পৃথিবীকে যে পৃথিবী ভেঙে পড়ছে। দ্য হোল ওয়ার্ল্ড ইজ ফলিং অ্যাপার্ট। উনি ইতিহাসের সাথে ফ্যান্টাসি এলিমেন্ট মিক্স করছেন এবং এতে কি হচ্ছে উনি বোঝাতে চাচ্ছেন যে মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির উপর এত বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে যে পৃথিবী ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আমরা আরেকজন ব্যক্তির নাম দিয়ে আজকে শেষ করছি। উনি কলম্বিয়ান রাইটার গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এটা আপনারা অনেকেই তার নাম জানেন। 100 ইয়ার্স অফ সলিটিউড, মাই মেলাঙ্কলি হর্স, এইসব বিখ্যাত বিখ্যাত ম্যাজিক রিয়েলিস্ট নভেলের লেখক। ম্যাজিক্যাল রিয়েলিজম উনি প্রবর্তন করেছেন। ম্যাজিক্যাল রিয়েলিস্ট কলম্বিয়ান গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, আর তার সাথে আছেন ব্রাজিলিয়ান হোরহে আমাদো। হোরহে আমাদো আর গার্সিয়া মার্কেজ। গার্সিয়া মার্কেজ এর নাম অনেকেই জানা থাকবে হয়তো, আর হোরহে আমাদোর নামটা জেনে রাখেন। দে কনফ্লেট হিস্ট্রি অ্যান্ড ফ্যান্টাসি। পেনচন যেমন হিস্ট্রি আর ফ্যান্টাসি মিক্স করলেন, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ আর হোরহে আমাদো ওরা দুজনও ইতিহাসের সাথে কাল্পনিক ঘটনার মিশ্রণ ঘটাচ্ছেন, কম্বিনেশন, হিস্টোরি অ্যান্ড ফ্যান্টাসি। অবাস্তব ঘটনার সাথে ইতিহাসের সম্মিলন ঘটাচ্ছেন। আ মিক্সচার অফ ফিকশন অ্যান্ড ফ্যাক্ট, আ মিক্সচার অফ রিয়েলিটি অ্যান্ড ইমাজিনেশন, and bridge both the modernist and postmodernist eras in their novel। এই যে ম্যাজিক্যাল রিয়েলিস্ট যারা, এরা হচ্ছে তারা মডার্নিস্ট অ্যান্ড পোস্ট মডার্নিস্ট এরাকে কম্বাইন করছেন তাদের নভেলের মধ্যে দিয়ে। রিয়েলিস্ট নভেলের মধ্যে ওনারা আনরিয়েলিস্ট এলিমেন্ট ঢুকাচ্ছেন। সবকিছুরই মূলে কি আছে? এই যে আমরা অনেকগুলো পোস্ট মডার্নিস্ট নভেলিস্টের নাম জানলাম। নামগুলো কি কি? আমরা খুব তাড়াতাড়ি নামগুলো জানি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি নামগুলো বলছি, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা শুরু করেছিলাম ডক্টরো দিয়ে। ডক্টরো, ইয়েল ডক্টরোস র্যাগ টাইম, তারপর সানট্যাক্স ভলকানো লাভার, এরপর জন বার্টস সাটউইট ফ্যাক্টর, রবার্ট কুভার্স পাবলিক বার্নিং। এরা হচ্ছে ইচ্ছা করে ইতিহাসকে বিকৃত করছেন, দেখাচ্ছেন যে ইতিহাসকে বিকৃত করা যায়।
বোকার মতো ইতিহাসকে সত্য বলে ধরে নেওয়াটা বোকামি। এরপর আমরা ভনেগাটেরটা দেখলাম, যুদ্ধে তার স্লটার হাউস 5 দেখলাম যুদ্ধের উপন্যাসেও কিভাবে মিথ্যাকে সত্যের সাথে মিশিয়ে দেওয়া হয়। এরপর সন্ট্যাগ, সন্ট্যাগ সম্পর্কে আমরা আবার জেনেছি। ও ইসমাইল রিড তার যে মেটাফিকশন, ফ্লাইট টু কানাডা, কমপ্লিট ফিকশনাল ইউনিভার্স, ইসমাইল রিডের সাথে হাত মিলিয়েছেন সন্ট্যাগ, তার বেনিফ্যাক্টর ডেথ কিট দেখলেন। ওনারা ইচ্ছা করে এতই অবাস্তব ঘটনা নিয়ে উপন্যাস লিখলেন যাতে মানুষ বাস্তবতা সম্পর্কে আরো সচেতন হয়। এইসব নভেলের অন্য কোনো উদ্দেশ্য নাই, এইসব নভেল লেখা হচ্ছে শুধুমাত্র এই নভেলের জন্যই, অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহারের জন্য না, অন্য কোনো প্রোপাগান্ডা, অন্য কোনো উদ্দেশ্য নাই। এই নভেলের মানে হচ্ছে এই নভেল নিজেই, এটাকে অন্য কোনো কিছু দিয়ে জাজ করা ঠিক হবে না। উইলিয়াম এস বার্ডসের নেকেড লাঞ্চ খুবই অশ্লীল, খুবই ভয়ঙ্কর। উনি দেখাতে চাচ্ছেন আমরা ইন হিউম্যানিটি নৈতিকতার আড়ালে অনৈতিকতা, শ্লীলতার আড়ালে অশ্লীলতা, এই বিষয়ে উনি দেখাচ্ছেন। এরপরে আমরা আদার ইনফ্লুয়েন্সে দেখলাম থমাস পিনচন, উনি দেখাচ্ছেন সায়েন্স ফিকশনের আদলে উনি ঐতিহাসিক উপন্যাসের সাথে ফ্যান্টাসি এলিমেন্ট অ্যাড করছেন। উনি দেখাচ্ছেন সায়েন্স এন্ড টেকনোলজি দ্বারা পৃথিবী যে পুরো মানুষ যে পুরো পৃথিবী দখল করতে চাচ্ছে, এর ফলে সে ধ্বংসই ডেকে নিয়ে আসছে। বিজ্ঞান ও প্রযুক্তির কাছে সে এতটাই অসহায় দাস যে তার পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, হোর্হে আমাদো তারা মডার্নিস্টের সাথে পোস্ট মডার্নিস্ট আইডিয়া মিক্স আপ করছেন তাদের ম্যাজিক্যাল রিয়েলিস্ট নভেলে। এখানে আমরা পাচ্ছি কম্বিনেশন অফ হিস্টোরি অ্যান্ড ফ্যান্টাসি, a bridge both modernist and postmodernist eras in their novel. ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই থাকবো। আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন, আজকে আমরা কিন্তু পোস্ট মডার্ন আলোচনা শেষ করে দিচ্ছি। আজকে হচ্ছে আমরা পোস্ট মডার্নিজম শেষ করে দিলাম, নেক্সটে আমরা ওভারঅল আলোচনা শুরু করব। আমরা এখন কন্টিনিউয়াসলি কানেক্ট করার চেষ্টা করব রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, এই চারটাকে আমরা একসাথে এখন স্টাডি করব, ক্লিয়ার করব আমরা। ঠিক আছে, আপনারা এই ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের একটা ক্লিয়ার ধারণা হবে পোস্ট মডার্নিজম সম্পর্কে। মন দিয়ে দেখতে হবে, তাহলে পারবেন। তাহলে লেকচার 16, 17, 18 এই তিনটা লেকচারে আশা করি আপনাদের পোস্ট মডার্নিজম সম্পর্কে একটা ধারণা আসবে এবং পোস্ট মডার্ন লিটারেচার সম্পর্কে একটা ধারণা আপনারা পাবেন। আজকে কিন্তু আমরা পোস্ট মডার্নিজমের ডেফিনেশনও পড়লাম, গত দুই ক্লাসে ক্যারেক্টারিস্টিক্স পড়েছি, আর আজকে আমরা বেশি গুরুত্ব দিলাম হচ্ছে পোস্ট মডার্ন রাইটার যারা, বিশেষ করে নভেলিস্ট। গত ক্লাসের আগের ক্লাসে তো আমরা পোস্ট মডার্ন ড্রামাটিস্ট সম্পর্কে জেনেছিলাম, একজন স্যামুয়েল বেকেট, তার ওয়েটিং ফর গডো ড্রামা নাটক, পোস্ট মডার্ন ড্রামা নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা পোস্ট মডার্ন নভেল নিয়ে আলোচনা করলাম, কয়েকজন বিশ্ববিখ্যাত আমেরিকান এন্ড ইউরোপিয়ান পোস্ট মডার্নিস্ট নভেলিস্ট আর তাদের অবদান নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই সেটা দূর করা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ কষ্ট করে শোনার জন্য, পুরো ধৈর্য ধরে পুরো লেকচারটা শোনার জন্য। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।